দুনিয়ায় শুভ ঘটনা বেশি ঘটে না। আজকের পৃথিবীতে বড় বড় ঘটনা ফর্দের দিকে তাকালে ভয় চমকে উঠতে হয়। জাপান তার জ্ঞাতি ভাই চীনের বিরাট দেহ কেটে টুকরো টুকরো করবার চেষ্টায় আছে। ইতালি আবিসিয়ানাকে খুন করে আবার ফ্রান্সের গলা টেপবার মতলব বাড়ছে। জার্মানি প্রায় সারা ইউরোপের বুকের ওপর দিয়ে ছুটে বেড়াচ্ছে বিরাট এক জগন্নাথের রথের মতো, এবং সমগ্র ইংল্যান্ডের আকাশে করছে প্রচণ্ড মৃত্যু বৃষ্টি। অথচ ভেবে দেখুন, যেসব দেশে এইসব অশুভ হানাহানি চলছে সেখানকার উপাস্য হচ্ছেন শান্তি ও প্রেমের ঠাকুর খ্রিস্ট ও বুদ্ধদেব। কিন্তু ওসব তো হচ্ছে মহা মহা ঘটনা, ভাবলেও মাথা ঘুরে যায়। ওদেরই সঙ্গে দুনিয়ায় ওসবের তুলনায় ঢের ছোট অথচ মানুষের পক্ষে অত্যন্ত অশুভকর এত ঘটনা নিত্যই ঘটে, যার হিসাব রাখা অসম্ভব। বলতে গেলে বলতে হয়, অশুভ ঘটনার তরঙ্গের পর তরঙ্গে নাকানি চোবানি খেতে খেতে মানুষ বেঁচে আছে কায়ে ক্লেশে কোনো রকমে। এত কথা কেন হচ্ছে জানেন? সম্প্রতি কলকাতায় আর তার আশেপাশে এমন কাণ্ড নিত্যই ঘটছে যা কেবল অশুভ বা ভীষণ নয়, বীভৎসও বটে। এই অঞ্চলে নির্মুণ্ডু শিকারীর আবির্ভাব হয়েছে। প্রথম ঘটনা ঘটে জগন্নাথ ঘাটের কাছে। একজন মারোয়ারি শেষ রাতে গঙ্গা স্নানে বেরিয়েছিল। সকালবেলায় তার মুন্ডহীন দেহ পাওয়া গেল পথের ওপরে। পরদিন সকালে টালার কাছে খালের ধারে আবিষ্কৃত হলো এক পাহারাওয়ালার মৃতদেহ, তারও মুন্ডু পাওয়া গেল না। তৃতীয় ঘটনা ঘটে খিদিরপুর ডকের কাছে। রাতের গুমোটে এক কুলি খোলা জায়গায় শুয়ে ঘুমোচ্ছিল। কে বা কারা এসে বেচারার মুন্ডু কেটে নিয়ে যায়। এমনই ভয়াবহ ঘটনা ঘটল উপরি উপরি 15 বার। কখনো কাশীপুরে, কখনো খিদিরপুরে, কখনো ব্যারাকপুরে, কখনো কালীঘাটে, কখনো হাওড়া শিবপুর শালিখায় এবং কখনো কলকাতার প্রান্তবর্তী জায়গায় পাওয়া যেতে লাগলো মুন্ডু কাটা দেহের পর দেহ। আতঙ্কে নগরবাসীরা স্তম্ভিত। পুলিশের দলবল পাগলের মতন শহরময় ছুটোছুটি করে বেড়াতে লাগলো, কিন্তু বৃথা। নরবলি বন্ধ হলো না। রাত 9টার পর শহরের পথে আর জনপ্রাণীকে দেখা যায় না। থিয়েটার, বায়োস্কোপে রাতের অভিনয় বন্ধ হয়ে গেল। একদিন সকালে চাঁদপাল ঘাটের কাছে এক মাতাল ইংরেজ নাবিকের স্কন্দ কাটা দেহ পাওয়ার পর চৌরঙ্গিতেও মহা বিভীষিকার সঞ্চার হল। কেল্লা থেকে গোড়া ফৌজ আনিয়ে পথে পথে পাহারা বসানো হলো। তখন নরবলি হয় শহরের বাইরে অন্য কোনো জায়গায়। ফৌজ আর কতদূর পাহারা দেবে? এমন চুপি চুপি খুনিরা কাজ ছেড়ে চম্পট দেয় যে কাকপক্ষীও টের পায় না। এতগুলো খুন হলো, কিন্তু খুনিদের দেখা তো দূরের কথা, টু শব্দও কারোর কানে ওঠেনি। খুনিরা যেন ইন্দ্রজাল জানে। তারা যেন মৃত্যুর মতো নিঃশব্দ ও অদৃশ্য। কাগজওয়ালারা পুলিশের অকর্মণ্যতার বিরুদ্ধে বড় বড় প্রবন্ধ লিখতে শুরু করল। টাউন হলে মস্ত বড় আন্দোলন সভা বসিয়ে নগরবাসীরা প্রশ্ন তুলল, আমরা ট্যাক্স দিয়ে পুলিশ পুষছি কেন? আমাদের মাথাগুলো ঢুকলো হাড়ি কাটে, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখবে বলে? মুশকিলে পড়ে গভর্নমেন্ট ঘোষণা করলেন যে এই নৃশংস হত্যাকারীদের সন্ধান যে দিতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু পুরস্কার ঘোষণা করা এক, আর হত্যাকারীকে ধরা এক। হত্যার সংখ্যার সঙ্গে পুরস্কারের টাকাই বাড়তে লাগলো। পাথুরেঘাটার মেয় হাসপাতালের কাছে একদিন একসঙ্গে 2টো লোকের মুন্ডহীন দেহ পাওয়া গেল। পুলিশ তদন্তে প্রকাশ পেল তারা দুজনেই 2টি গুন্ডা। তাদেরও ব্যবসা, দাঙ্গা হাঙ্গামা, রাহাজানি, খুনগারাবি। খুব সম্ভব পুরস্কারের লোভেই রাতে খুনি ধরতে পথে বেরিয়েছিল। ব্রিটিশ ভারতের সর্বপ্রধান নগর কলকাতার বুকে এমন অসম্ভব সব ঘটনা ঘটতে পারে, এটা কেউ দুঃস্বপ্নেও মনে আনতে পারেনি। বিলাতের পার্লামেন্টেও এইসব ব্যাপার নিয়ে প্রশ্ন উঠল। ভারত গভর্নমেন্ট থেকে কলকাতা পুলিশের উপরে এলো জোর হুমকি। কিন্তু বেচারা পুলিশ করবে কি? হত্যাকারীরা এমন সুচতুর ও সাবধানী
যে ঘটনাস্থলের কোথাও সামান্য একটা সূত্র রেখে যায় না। আর এইসব অদ্ভুত হত্যার উদ্দেশ্যই বা কি? কোথাও নিহত ব্যক্তিদের ট্যাগ বা পকেট থেকে একটা পয়সাও চুরি যায়নি। এ খুনির দল জাত মানে না, উচ্চ নীচ, বৃদ্ধ জোয়ান, গরিব ধনী, সাহেব বা বাঙালি বা মারওয়ারি বা মুসলমান কিছুই বিচার করে না। যেন তেন প্রকারে সে কেবল কাটা মুন্ডু হস্তগত করতে চায়। মানুষের মাথা তো পাঠার মুড়ি নয়, এত মুন্ডু নিয়ে খুনিরা করে কি? আরেকটা রহস্য লক্ষ্য করবার মতো, যারা মারা পড়েছে সবাই পুরুষ। খুনিরা নারী হত্যা করেনি। ওপরওয়ালাদের কাছ থেকে গরমাগরম ধমক খেয়ে ইন্সপেক্টর সুন্দরবাবু আর কোনো উপায় না দেখে শখের গোয়েন্দা জয়ন্তের কাছে ধর্ণা দিয়ে পড়লেন। চৌকির কোণে পা নাচাতে নাচাতে জয়ন্ত বাজাচ্ছে বাঁশের বাঁশি, আর তার সঙ্গে তবলার সঙ্গত করছে মানিক। সুন্দরবাবু একটি সুদীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, আমার চাকরি যায় যায়, আর তোমরা করছো আনন্দ, মজায় আছো। জয়ন্ত বাঁশি থামিয়ে বলল, আনন্দ তো করছি না সুন্দরবাবু, চিন্তা করছি। সুন্দরবাবু বললেন, চিন্তা করছি বললেই হলো? সচক্ষে দেখছি প্যাপা করে বাঁশি বাজাচ্ছ, সকন্যে শুনছি বাঁশির পোপো আওয়াজ। এর নাম তোমার চিন্তা করা? আমি যে বাঁশি বাজাতে বাজাতে চিন্তা করি সুন্দরবাবু। চিন্তা করো না ছাই করো, বাঁশি বাজিয়ে চিন্তা, যত সব অনার সৃষ্টি। দুশ্চিন্তায় পড়েছি আমি বটে, তোমার আবার কিসের চিন্তা হে? জয়ন্ত এবারে হেসে বলল, গভর্নমেন্টে 10,000 টাকার পুরস্কার 15,000-এ উঠেছে, এরপরে একটু চিন্তা করব না? তাহলে এই ভূতরে খুন খারাপিগুলো নিয়ে তোমারও টনক নড়িয়েছে? টনক না নড়লে উপায় কি? নইলে আপনাকে সাহায্য করব কেমন করে? আপনি যে সাতঘাটের জল খেয়ে আমার কাছে সাহায্য চাইতে আসবেন এটা তো জানা কথা, কাজে আগে থাকতেই কাজ সেরে রাখছি। সুন্দরবাবু মুখ ভার করে বললেন, আমাকে সাহায্য করবে না কচু পোড়া করবে? এবারে সেগুলো বালিয়ে এসব খুনের কোনো মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে না পাওয়া যাক, দুটো সূত্র আমি খুঁজে পেয়েছি। সুন্দরবাবু ভুঁড়ির ওপরে 2 হাত রেখে মস্ত এক লাফ মেরে বললেন, দুটো সূত্র পেয়েছো? কোথায়? সেই গুন্ডা দুজনের লাশ আমি ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি। আমার মতে খুনিদের দলে এমন একজন লোক আছে, গায়ের জোরে সে পৃথিবীতে সবচেয়ে বলবান লোককেও টিপে মেরে ফেলতে পারে। আর একজন লোক আছে যে খুব শৌখিন। সে যদি বাঙালি হয় তবে তার নাম ইন্দুভূষণ বসু বা বারুজ্যে হলেও অবাক হব না। সে উচ্চ শ্রেণীর দামি এসেন্স ব্যবহার করে, দোক্তা দিয়ে পান খায়। দু চোখ বিস্ফারিত করে সুন্দরবাবু বললেন, তাহলে তুমি খুনিদের চেনো? না, অনুমানে বলছি। গুন্ডাদের দেহ দুটো দেখেছেন? হত্যাকারীর আলিঙ্গনে বা হাতের চাপে তাদের দেহের হাড়গুলো নানা স্থানে ভেঙে গেছে। তারা কোনো আশ্চর্য শত্রুর কবলে পড়েছিল। তার পাল্লায় পড়লে আমিও বাঁচতাম না, অথচ আমার শক্তির নমুনা আপনার অজানা নেই। মৃতদেহ দুটো গঙ্গার ধারে রাস্তার উপরে পড়েছিল। আমি রাস্তা ছেড়ে গঙ্গার গর্ভে নেমে এই রুমালখানা দৈব গতিকে কুড়িয়ে পেয়েছি। দেখছেন রুমালখানা রক্ত মাখা। হত্যাকারী হাতে রক্ত মুছে রুমালখানা গঙ্গা জলে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কিন্তু রুমাল যে জলে না পড়ে ডাঙা গিয়ে পড়ল অন্ধকারে অতটা তার নজরে আসেনি। রুমালের এক কোণে 3টে ইংরেজি হরফে তোলা রয়েছে IBB। ওতে আন্দাজ করতে পারি রুমালের মালিকের নাম, যদি সে বাঙালি হয়, ইন্দুভূষণ বসু বা বারুজ্যে বা অন্য কিছু। রুমালে রীতিমতো দামি এসেন্স আর দোক্তার গন্ধ পাওয়া গেছে। দোক্তা দেওয়া পান খেয়ে সে মুখ মুছেছিল। সুন্দরবাবু সানন্দে বলে উঠলেন, রুমালের আর এক কোণে ধোপার মার্কাও রয়েছে। জয় ভগবান। জয়ন্ত বলল, সেই জন্যই তো রুমালখানা আপনার হাতে দিলাম। খোঁজ নিয়ে দেখুন কোন থানা এলাকার কোন ধোপা ওই মার্কা কার জামা কাপড়ে ব্যবহার করে।
সুন্দরবাবু বেজায় ফুর্তির সঙ্গে বললেন, আহ, বাঁচলাম। এতদিনে একটা সূত্রের মতো সূত্র পাওয়া গেল। বিলিতি পার্লামেন্টের এক সভ্য নাকি বলেছেন কলকাতা পুলিশে অনেক অগেজ লোকের ভিড় হয়ে গেছে। লজ্জায় আমাদের মুখ দেখাবার জো নেই। মানিক এতক্ষণ পরে বলল, বিলিতি পুলিশের বাহাদুরি আমরা দেখি, কিন্তু তারাও জ্যাক দ্য রিপারের কি করতে পেরেছিল? সুন্দরবাবু বললেন, এই জ্যাক দ্য রিপারটি কে? একজন অজানা হত্যাকারী। নারীদের হত্যা করে অকারণেই তাদের দেহ ছুরি দিয়ে ফালাফালা করে ফেলে রেখেছিল। সেই জন্য তাকে রিপার অর্থাৎ ছেদনকারী উপাধি দেওয়া হয়েছিল। লন্ডন শহরে বিলিতি পুলিশের বুকের ওপরে বসে রাত্রের পর রাত্রে সে নারীর পর নারী হত্যা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কেউ তাকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ তাকে পোল্যান্ড থেকে আগত এক ইহুদি বলে সন্দেহ করে, তার চেহারার বর্ণনাও পায়। এমনকি বিলিতি পুলিশের বড় কর্তার সামনে সে নিজে সশরীরে এসে দেখাও দেয়, তবু তাকে বন্দি করা সম্ভব হয়নি। সুন্দরবাবু, এসব উপন্যাসের বাজে কথা নয়, একেবারে সত্যি কথা। জয়ন্ত বলল, মানিক, জ্যাক দ্য রিপারের কথা স্মরণ করে দিয়ে তুমি উপকার করলে। জ্যাক দ্য রিপারের হত্যাকাণ্ডের সঙ্গে এখানকার এইসব হত্যাকাণ্ডের এক বিষয়ে যথেষ্ট মিল আছে। জ্যাকের মতো এই হত্যাকারীও অকারণেই নরহত্যা করছে। এ টাকা করি নেয় না, খালি মুন্ডু কেটে নিয়ে পালায়। এমন মুন্ডু চুরি অর্থহীন। বিলিতি পুলিশের মতে জ্যাক ছিল বাতিকগ্রস্ত উন্মত্ত। এও কি তবে তাই? সুন্দরবাবু বললেন, পাগলে কখনো এমন চালাকের মতো পুলিশ আর সারা শহরের চোখে ধুলো দিয়ে কাজ হাসিল করতে পারে কি? বাতিগ্রস্ত পাগলদের আপনি চেনেন না সুন্দরবাবু। কেবল বিশেষ বাতিক ছাড়া তাদের মধ্যে উন্মাদ রোগের আর কোনো লক্ষণ পাওয়া যায় না। সুন্দরবাবু বললেন, দাঁড়াও না, আগে ধোপাকে খুঁজে বের করি, তারপর তার বাতিক ঠান্ডা করে দিচ্ছি। জয়ন্ত বলল, ধোপা সম্বন্ধে অত বেশি নিশ্চিন্ত হবেন না সুন্দরবাবু, কারণ হত্যাকারী যদি কলকাতার লোক না হয় তবে ধোপার খবর তাহলে পাবেন কেমন করে? তার চেয়ে তাড়াতাড়ি তাকে ধরবার জন্য আর এক চেষ্টা করা যেতে পারে। কি চেষ্টা? যা বলো, আমি রাজি আছি। রাজি আছেন? তাহলে ছদ্মবেশ পরে দু এক রাত বাগবাজারের খাল যেখানে গঙ্গা গিয়ে পড়েছে সেখানে বসে থাকতে পারবেন? কেন? দেখা যাচ্ছে প্রত্যেক হত্যাকাণ্ডের ঘটনাস্থল হচ্ছে গঙ্গা বা খালের কাছাকাছি জায়গায়। আমার বিশ্বাস হত্যাকারীরা শেষ রাতে নৌকোয় চড়ে রোদে বেরোয়, তারপর মনের মতো শিকারের সন্ধান পেলেই নরবলি দিয়ে আবার নৌকো চড়ে পালায়। আপনি থাকলে বাইরে প্রকাশ্যভাবে আজ আমরা দলবল নিয়ে কাছে লুকিয়ে থাকব। আপনার মাথার লোভে হত্যাকারীরা যদি এগিয়ে আসে। সুন্দরবাবু বাধা দিয়ে বললেন, ধন্যবাদ, এই প্রস্তাবে আমার বিলক্ষণ আপত্তি আছে। আমার মুন্ডুটা যদি হঠাৎ খোয়া যায় তাহলে খালি ধরটা নিয়ে আমি কি করব? এ হচ্ছে মারাত্মক প্রস্তাব। জয়ন্ত বলল, আপনার ভয় পাবার কোনো কারণই নেই। আমরা বন্দুক নিয়ে আপনার মূল্যবান টাক মাথার উপরে কড়া পাহারা দেব। অনেকবার না না করে সুন্দরবাবু শেষটায় রাজি হলেন। বেশ, তাই হবে। আমি পোর্ট পুলিশের লোককেও একখানা মোটর বোট নিয়ে কাছাকাছি কোথাও হাজির থাকতে বলবো। জয়ন্ত মাথা নেড়ে বলল, না না না, সর্বনাশ, ও কথা মনেও আনবেন না। হত্যাকারীরা কি এতই বোকা যে পোর্ট পুলিশের বোট চিনতে পারবে না? তারা নিশ্চয়ই অন্ধ নয়। বেশি লোকেরও দরকার নেই। আমি আর মানিকই আপনার মাথা বাঁচাবার পক্ষে যথেষ্ট। বেশি লোক থাকলেই গোলমাল হবে। রাত 3:30 সময় সুন্দরবাবু প্রাণটি হাতে করে গুটি গুটি খাল ও গঙ্গার সঙ্গমস্থলে এসে হাজির হলেন। তার মাথায় জটা জুট, মুখে লম্বা গোপদাড়ি, পরনে গৈরিক বস্ত্র, হাতে কমণ্ডল, পায়ে করম। খালের মুখে রেলওয়ে ব্রিজ, তার কোলেই গঙ্গার ধারে একটুখানি বাঁধানো জায়গা। সেখানে বসে পড়ে সুন্দরবাবু চারিদিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন জয়ন্ত ও মানিক কোথায় লুকিয়ে আছে।
বোঝা গেল না, কোথাও জনপ্রাণীর সাড়া নেই। এতটা পথ হেঁটে আসবার সময়ও সুন্দরবাবুর সঙ্গে অন্য লোক তো দূরের কথা, একটা পাহারাওয়ালারও দেখা হয়নি। সারা শহর যেন ভয়ে দম বন্ধ করে বোবা হয়ে আছে। কলকাতা শহর যে গোরস্থানের মতো এত নিস্তব্ধ হয়ে থাকতে পারে, এই কথা ধারণা করা যায় না। আগে আগে শেষ রাতে যারা প্রাতঃস্নান করতে আসতো, আজকাল তারাও দরজায় খিল লাগিয়ে ঘরের ভেতরে বসে থাকে। নিজেকে অত্যন্ত অসহায় বলে মনে করলেন সুন্দরবাবু। জয়ন্ত আর মানিক যদি কাছাকাছি না থাকে, যদি তারা ঠিক সময় আসতে না পারে, তাহলে তো খাড়ার এক কোপে তার মুন্ডু উড়ে যাবে। আকাশে চাঁদ নেই, শেষ রাতে গ্যাসের আলোগুলো নিভে গেল। গঙ্গার বুকে দূরে মাঝে মাঝে নৌকোর দাঁড় ফেলার শব্দ হয়, আর সুন্দরবাবু চমকে ওঠেন আর ভাবেন, ওই রে, এলো বুঝি রে। সুন্দরবাবু ঘেমে নিয়ে উঠলেন। জপ করবার ভঙ্গিতে আড়ষ্ট হয়ে তিনি বসে রইলেন এবং মনে মনে সত্য সত্যই দুর্গা নাম জপ করতে লাগলেন। দেখতে দেখতে সকাল হয়ে এলো। সুন্দরবাবু হাঁপ ছেড়ে হুম বলে উঠে দাঁড়ালেন। হত্যাকারীরা এলো না বলে তার মনে এক তিলও দুঃখ হলো না, কিন্তু নাচরবান্দা জয়ন্তের তাড়নায় তাকে পরদিনও সন্ন্যাসীর এই বিপজ্জনক অবস্থায় অভিনয় করতে হলো। সে রাতেও চাঁদের ছুটি, গ্যাসের আলো নিভে গেল। সুন্দরবাবু বুক ঢিপ ঢিপ, ঘরমাক্ত কলেবর। চোখ কপালে তুলে তিনি প্রার্থনা করলেন, ও মা দুর্গে, দুর্গতি না আসিনি, কাল রাত পুইয়ে দাও মা, এরপর চাকরি গেলেও আর আমি এমুখো হচ্ছি না। ও মা, কখন ভোর হবে মা, কখন কাকচোরাই ডাকবে, কখন ধাঙরেরা রাস্তা ছাড় দিতে বেরোবে। কাছেই কোথাও ৩-৪টে কুকুর যেন কি দেখে আতঙ্কে কেউ কেউ করে কেঁদে উঠল। সুন্দরবাবুর সন্দিগ্ধ বিস্ফারিত দৃষ্টি অন্ধকারের চারিদিকে ডুবে ডুবে যাকে দেখা যায় না সেই ভয়ঙ্করকেই খুঁজে খুঁজে ফিরতে লাগলো। হঠাৎ তার গায়ে কাঁটা দিল। গঙ্গার একটানা কুলুকুলু শব্দের সঙ্গে আর একটা শব্দ শোনা যাচ্ছে যেন, খালের জলে নৌকো চলার শব্দ। সুন্দরবাবুর মনে হলো সে যেন মৃত্যুর ঘণ্টার ধ্বনি। শব্দ থামল, সব চুপচাপ। তারপর লোহার সাঁকোর রেলিং এর ওপর থেকে যেন ভীষণ বাড়ি কি একটা লাফিয়ে পড়ল। সুন্দরবাবু কাঁপতে কাঁপতে মাথাটি একটু ফিরিয়ে ভয় ভয় আর চোখে তাকালেন। অন্ধকার ভেদ করে বৃহৎ আর ছায়ার মতো কি একটা মূর্তি গুড়ি মেরে ধীরে ধীরে এগিয়ে আসছে। দুটো প্রদীপ্ত চক্ষু, হিংস্র পশুর দৃষ্টি। এগুলো কি চকচকিয়ে উঠছে? দাঁত। মানুষের মতোই বটে, কিন্তু তাকে মানুষ বলে মনে হচ্ছে না। অমানুষিক মূর্তি আরো কাছে এলো। সুন্দরবাবুর নাকে ঢুকলো একটা বোটকার দুর্গন্ধ। এখনো জয়ন্ত আর মানিকের কোনো সাড়া নেই। তার মুন্ডু কচাং করে কাটা না গেলে কি তাদের হুঁশ হবে না? তারা যদি ঘুমিয়ে পড়ে থাকে? না, আর তো হাত গুটিয়ে বসে থাকা চলে না। চাচা, আপন প্রাণ বাঁচা, মূর্তিটাকে আর এগোতে দেওয়া উচিত নয়। সুন্দরবাবু রিভলভার বার করে খট করে ঘোড়া টিপে দিয়ে চেঁচিয়ে উঠলেন, জয়ন্ত, মানিক, আমাকে বাঁচাও। রিভলভারের আওয়াজের সঙ্গে সঙ্গেই মহা আক্রোশে ও যন্ত্রণায় কে যেন বিকট এক গর্জন করে উঠল। সুন্দরবাবুর সন্দেহ হলো সে গর্জন মানুষের নয়। বাগবাজারের খাল যেখানে গঙ্গার সঙ্গে মিশেছে, সেখানে যে রেলপথের সাঁকো আছে, কলকাতায় সেটি একটি দ্রষ্টব্য ব্যাপার। সাঁকোটি হচ্ছে দোতলা। সেটি এমন কায়দায় তৈরি যে যখন তলা দিয়ে বড় বড় নৌকো আনাগোনা করতে চায়, তখন সাঁকোর সমস্ত একতলার অংশটি রেললাইন শুদ্ধ শূন্যে অনেকটা উপরে উঠে যায়। এই সাঁকোর কাছে একখানা খালি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। তারই ভেতরে লুকিয়ে ছিল জয়ন্ত আর মানিক। সেখান থেকেই তারা সুন্দরবাবুর ব্যাকুল চিৎকার শুনতে পেল। তখন একেবারে শেষ রাত, কিংবা সে সময়টাকে উষার আসন্ন জন্ম মুহূর্তও বলা যায়।
যদিও তখনও আলো ফোটেনি, কিন্তু রাত আধারি পাতলা হয়ে আসছে ক্রমশ। জয়ন্ত ও মানিক চোখের নিমেষে গাড়ির বাইরে লাফিয়ে পড়ল। আর তারপরেই তাদের মনে হলো সাঁকোর পাশে লোহার মই বেয়ে একটা প্রকাণ্ড মূর্তি প্রতি পদক্ষেপে মহাশব্দ সৃষ্টি করে খুব তাড়াতাড়ি দোতলায় উঠে যাচ্ছে। অত বৃহৎ মূর্তির অতখানি তৎপরতা বিস্ময়কর বলেই মনে হয়। ওদিক থেকে সুন্দরবাবু রিভলভারে আরো ৩-৪ বার অগ্নিবৃষ্টি করলেন। জয়ন্ত ও মানিক যখন সাঁকোর কাছে এসে পড়ল, সুন্দরবাবু হাউমাউ করে চেঁচিয়ে উঠলেন, জয়ন্ত ভাই, আমাতে আর আমি নেই, মরতে মরতে বেঁচে গিয়েছি। কিন্তু তারা কেউ তার কাঁদুনি শোনবার জন্য ফিরে তাকালো না। তীব্র বেগে ছুটে এসেই লোহার মই বেয়ে সাঁকোর দোতলায় উঠতে লাগল। সুন্দরবাবু আবার একলা। ভয়ে তার চোখের সামনে ফুটলো হাজার হাজার শশী ফুল, এবং তার কানে ঢুকলো আর একটা আওয়াজ। একখানা নৌকো জলের ছপাং ছপাং শব্দ তুলে খালের এপার ছেড়ে ওপারে চলে যাচ্ছে। গঙ্গার ধারে সারি সারি নৌকো বাঁধা ছিল। তার ভেতরে যেসব মাঝি মোল্লা ঘুমোচ্ছিল, সুন্দরবাবুর বিকট চিৎকারে ও রিভলভারের শব্দে তাদের ঘুম ভেঙে তারাও বাইরে বেরিয়ে এসে মহা হইচই বাঁধিয়ে তুলল। তাদের গোলমাল শুনে সুন্দরবাবু খানিকটা ধাতস্থ হলেন। অন্ধকারের ভয়াবহ নির্জনতা ও বুক চাপা স্তব্ধতার কবল থেকে নিস্তার পেয়ে তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। সে হাতির মতো ভারী অদ্ভুত জীবটা সাঁকোর দোতলায় উঠে ধুমধারাক্কা লাগিয়ে দিয়েছিল। এখন সেসব গেছে থেমে থুমে। জয়ন্ত মানিকেরও কোনো সারশব্দ নেই। ব্যাপার কি? তাদের দেহের সঙ্গে মুন্ডের সম্পর্ক এখনো বজায় আছে তো? মনে এই দুর্ভাবনার উদয় হতেই সুন্দরবাবুর কান্না পেল। কিন্তু তবু তার এমন ভরসা হলো না যে সাঁকোর উপরে উঠে ব্যাপার কি সেটা উকি মেরে দেখে আসেন। মিনিট 15 মধ্যেই পূর্ব আকাশে যখন উষার প্রথম আলোর ঝর্ণা খুলে গেল, গাছে গাছে পাখিরা যখন প্রভাত সূর্যের উদ্দেশ্যে বন্দনা গীত রচনা করতে লাগলো, তখন দেখা গেল জয়ন্ত ও মানিক সাঁকোর রেলপথের উপর দিয়ে আবার ফিরে আসছে। সুন্দরবাবু বললেন, তোমরা উঠলে সাঁকোর দোতলায়, নেমে পড়লে কখন হে? জয়ন্ত বলল, অনেকক্ষণ। সেই মূর্তিটাকে ধরবার জন্য আমরা সাঁকোর ওদিককার সিঁড়ি দিয়ে নেমে পড়ছিলাম। তারপর আর কি? আপনি অসময়ে রিভলভার ছুটে তাকে তাড়িয়ে দিয়েছেন। আমরা তাকে ধরবো কেমন করে? অসময়ে রিভলভার ছুড়েছি বটে। সচক্ষে দেখলাম 5-6 হাত তফাতে একটা কিম্ভূত কিমাকার রাক্ষস। তার চোখ দুটো করছে দপদপ আর দাঁতগুলো করছে চকচক, আর তার গায়ে কি বোটকা গন্ধ রে বাবা! রিভলভার ছুটতে আর 1 সেকেন্ড দেরি করলে তোমরা কি আমার মাথাটা আর কাঁধের উপরে খুঁজে পেতে? রিভলভার ছুড়ে তাকে যদি বধ করতে পারতেন তাহলেও একটা কথা ছিল। কি করব ভাই, টিপ যে ঠিক ছিল না, আমার হাত যে ঠকঠক করে কাঁপছিল। আমি তো তবু রিভলভার ছুড়ে তাকে ভয় দেখিয়েছি, কিন্তু তাকে দেখলে নিশ্চয়ই তোমাদের দাঁত কপাটি লেগে যেত। কিন্তু সে পালালো কোন দিকে? খালের ওপারের গুদামের পর গুদাম, তারই অলিগলির ভেতরে বোধহয় সে লুকিয়ে আছে। অন্ধকারে কিছু বোঝা গেল না, কিচ্ছু দেখা গেল না, কিন্তু আমরা আরো 3-4 জন লোকের জুতো পরা পায়ের শব্দ পেয়েছি। এটা তারা দৌড়ে পালাচ্ছিল। গলা কাটারা নিশ্চয়ই দল বেঁধে এসেছিল। সে কিম্ভূত কিমাকারের আবির্ভাবের আগে আর পরে খালের মুখে আমি নৌকো শব্দ শুনেছি। নৌকোয় চড়ে তারা এসেছিল, আবার পালিয়ে গেছে। জয়ন্ত বললে, সে কথা আমরাও জানি। আমরা যখন সাঁকোর দোতলায় নৌকোখানা তখন খালের ওপারে গিয়ে লাগলো। তারপরে শুনলাম দুরদার করে পায়ের শব্দ, কিন্তু নিচে নেমে নৌকোর মধ্যে জনপ্রাণী দেখতে পেলাম না। মানিক বললে, কিন্তু নৌকোর মধ্যে পাওয়া গেছে এই রামদাখানা। তাড়াতাড়িতে তারা ভুলে গেছে। এই বলে সে একখানা বড় চকচকে রামদা তুলে দেখালো। সুন্দরবাবু শিউরে উঠে বললেন, বাপরে, এই রামদাটা এনেছিল তাহলে আমার গলাতেই বসাতে? মানিক বলল, রামদার বাটের দিকে তাকিয়ে দেখুন, ওখানে একটি এস হরফ খোদা আছে।
সুন্দরবাবু সাগ্রহে ঝুঁকে পড়ে দেখে বললেন, তাই তো হে, তাই তো। কিন্তু জয়ন্ত, সেই রুমালের কোণে ছিল IBB এই 3টে অক্ষর। জয়ন্ত বলল, হয়তো এটা হচ্ছে দলের অন্য কোনো লোকের নামের আদক্ষর। সে নৌকোখানা আর একবার ভালো করে পরীক্ষা করা দরকার। নৌকাখানা একজন পাহারাওয়ালা জিম্মায় রেখে এসেছে, কিন্তু সেখানে পরীক্ষা করে নতুন কিছু জানা যাবে বলে তো মনে হয় না। তার গায়ের নম্বর তুলে ফেলা হয়েছে। হয় সেখানে চোরাই নৌকা, নয় রাতের অন্ধকার ছাড়া তাকে চালানো হয় না। কিন্তু সুন্দরবাবু, যদিও আজকে আমাদের আসল উদ্দেশ্য ব্যর্থ হলো, তবু আমরা অন্ধকার হাতরে গোটা কত দরকারি সূত্র আবিষ্কার করতে কিন্তু পেরেছি। প্রথমত, দলের একজনের আদক্ষর হচ্ছে I আর একজনের S। দ্বিতীয়ত, আপনার কথা যদি সত্য বলে মনে করি, তাহলে বলতে হবে ওদের দলে একজন অদ্ভুত চেহারার অতিকায় লোক আছে, আর সেই সর্বপ্রথমে চুপি চুপি এসে আক্রমণ করে। তৃতীয়ত, তারা মানুষের মুন্ডু কেটে নেয় রামদার কোপ মেরে, কারণ এর বাটের ধারে শুকনো রক্তের দাগ লেগে রয়েছে। চতুর্থ, এরা বলি দেবার মানুষ খুঁজে বেড়ায় শেষ রাতে গঙ্গার ধারে নৌকোয় চড়ে। উপরন্তু ধোপার একটা মার্কাও পাওয়া গেছে। এতগুলো সূত্র এত সহজে পাওয়া ভাগ্যের কথা। ওর একটা না একটা নিশ্চয়ই আমাদের কোনো কাজে ঠিক লাগবে। সুন্দরবাবু বললেন, তোমার কথা যদি সত্যি হয়, ওই হতচ্ছাড়া গলাকাটার দল নৌকোয় চড়ে আনাগোনা করে থাকে, তাহলে এই মামলা নিয়ে আমি আর মাথা ঘামিয়ে মরি কেন? এসবের তদন্ত করুক পোর্ট পুলিশ। আমাদের পক্ষে মানে মানে সরে দাঁড়ানোটিও ভালো। জয়ন্ত মাথা নেড়ে বলল, না, তা হয় না সুন্দরবাবু। মামলাটা যখন হাতে নিয়েছি, আমাদের কৌতূহল যখন জেগে উঠেছে, তখন আপনি সরে পড়লেও আমরা আর ছাড়ব না। পোর্ট পুলিশের সঙ্গেই কাজ করব। সুন্দরবাবু মুখ বিকৃতি করে বললেন, ওই তো তোমাদের রোগ। একগুয়েমের জন্যই একদিন তোমরা পটল তুলবে। আমিও তোমাদের সঙ্গেই থাকবো না হয়, কিন্তু তোমাদের কাছে এই মিনতি, আমাকে আর কখনো সন্ন্যাসী সাধ্য বলো না। ছিপ ধরে মৎস্য শিকার করবে তোমরা, আর আমার মাথাটা হবে তোমাদের শখের টোপ। এই মারাত্মক ব্যবস্থাটা তেমন জুৎসই বলে মনে হচ্ছে না কিন্তু ভায়া। মানিক বলল, সুন্দরবাবু, এতদিন আমি ভাবতাম আপনি নিজের দেহের মধ্যে টাক পড়া দুঃখিত মাথাটার চেয়ে হৃষ্টপুষ্ট ভুঁড়িটিকেই শ্রেষ্ঠ বলে মনে করেন, কিন্তু আজ দেখছি আপনি মাথার জন্য মাথা খামান। সুন্দরবাবু এবারে মুখ খিচিয়ে বললেন, মানিকের চ্যাটাং চ্যাটাং কথা শুনলে হাড় যেন জ্বলে যায়। চলো জয়ন্ত, এখন বাসার দিকে ফেরা যাক। তখন সুন্দরবাবু, জয়ন্ত ও মানিকের চারিদিকে কৌতূহলী ও উত্তেজিত জনতার সৃষ্টি হয়েছিল, এবং তারা সবাই বিশেষ আগ্রহে ঠেলাঠেলি করে সব কথা শোনবার চেষ্টা করছিল। আকাশে তখন সূর্য দেখা দিয়েছে অন্ধকারের সব রহস্য চোখের সম্মুখ থেকে বিলুপ্ত হয়ে। 2-3 জন পাহারাওয়ালাও এতক্ষণ পরে নিরাপদ গুপ্তস্থান থেকে অকুত ভয়ে আত্মপ্রকাশ করে বুক ফুলিয়ে লাঠি হাতে ভিড় তাড়াতে তাড়াতে নিজেদের জীবন্ত অস্তিত্বের প্রমাণ না দিয়ে পারল না। সুন্দরবাবু তাদের দেখেই খাপ্পা হয়ে বললেন, ওরে ডাল রুটি চোটা হনুমান পাড়ে আর জাম্বুমান চোবের বাচ্চারা, এতক্ষণ কোন গর্তে ঢুকে হিল্লি দিল্লি ফতে করেছিলে দাদু? গরিব নিরীহদের গলা ধাক্কা দিয়ে এখন তো খুব বাহাদুরি দেখাচ্ছ, কিন্তু একটু আগে আমি যখন স্কন্দ কাটার হওয়ার ভয় চেঁচিয়ে পাড়া ফাটাচ্ছিলাম, তখন তোমরা কানে তুলো গুজে কোথায় ছিলে বাপধন? রোসো, সব রাস্কেলের নামে রিপোর্ট করছি। সকলে গঙ্গার ধার ছেড়ে খালের পাশ দিয়ে বাড়ি মুখো হল। জয়ন্ত কড়া নাড়া মাত্র বেয়ারা এসে ভেতর থেকে দরজাগুলো খুলে দিল। তারপর বলল যে একটা হিন্দুস্তানি লোক তাকে খুঁজতে এসেছিল। জয়ন্ত একটু আশ্চর্য হয়ে বলল, এত সকালে কে সে? জানি না হুজুর, একটা কাঠের বাক্স হাতে দিয়ে বলল তার বাবু নাকি সেটা হুজুরকে ভেট দিয়েছেন, বলেই সে তাড়াতাড়ি চলে গেল। বাক্সটা আমি বৈঠকখানার টেবিলের ওপরে রেখে দিয়েছি। জয়ন্ত আরো বেশি বিস্মিত হয়ে বলল,
দুনিয়ায় মানিক ছাড়া এমন বন্ধু কে আছে? কাকচিল ডাকতে না ডাকতেই আমাকে ভেট পাঠাবার জন্য যিনি ব্যস্ত হয়ে উঠেছেন। চলো তো, বৈঠকখানায় ঢুকে আগে চক্ষুকণ্ডের বিবাদ ভঞ্জন করা যাক। সকলে বৈঠকখানায় ঢুকেই দেখল মাঝখানে বড় টেবিলটার উপরে বসানো রয়েছে একটা কাঠের প্যাকিং বাক্স। তার চারিদিকেই পেরেক কাটা। একদিকের পেরেকগুলো খুলতে খুলতে জয়ন্ত বলল, উপহারের কিঞ্চিত নতুনত্ব আছে বলে মনে হচ্ছে। বাক্সটা বেশ ভারী। একটু পরেই ডালাটা খুলে গেল। বাক্সের ভেতর দিকে দৃষ্টিপাত করে জয়ন্ত খানিকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, চমৎকার উপহার। সুন্দরবাবু, এরকম উপহার পেলে আপনি বোধহয় খুবই খুশি হতেন। সুন্দরবাবু বললেন, উপহার লাভের ভাগ্য আমার নেই। আমার বরাত চিরদিনই খারাপ। দেখি তুমি কি পেলে। কিন্তু এগিয়ে গিয়ে বাক্সের ভেতরে একবার মাত্র উকি মেরেই তিনি যেন বিষম ধাক্কা খেয়ে পিছিয়ে এসে বিকট স্বরে বলে উঠলেন, মানিকও তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বাক্সের ভেতরে তাকিয়ে সবাই দেখল তার চোখের পানে আকৃষ্ট চোখে চেয়ে আছে একটা রক্তহীন রোমাঞ্চকর কাটা মুন্ডু। সে মুন্ডু ভারতীয় নয়, ইংরেজের। জয়ন্ত কঠোর রবে অট্টহাস্য করে বলল, হে অজানা বন্ধু, তোমাকে ধন্যবাদ। এই উপহারের কথা জীবনে আমি ভুলব না। এ কি ভয়ানক ভেট! সুন্দরবাবু পায়ে পায়ে আরো পিছিয়ে পড়ে একখানা চেয়ারের উপরে তার প্রায় অবশ বিপুল দেহখানি স্থাপন করলেন। তারপর হাঁপাতে হাঁপাতে বললেন, ফ্যান খুলে দাও, ফ্যান খুলে দাও, আমার দম বন্ধ হয়ে আসছে। মানিক তাড়াতাড়ি পাখা চালিয়ে দিল। জয়ন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে বাক্সের ভেতরটা আরো ভালো করে পরীক্ষা করতে লাগলো। নির্মুণ্ড শিকারীরা যে একজন ইংরেজ খালাসিকেও বলি দিয়েছে, খবরের কাগজে সে কথাটাও প্রকাশ পেয়েছে যথাসময়। জয়ন্ত বুঝল এ হচ্ছে সেই খালাসিটারই কাটা মুন্ডু। কোনো ধারালো অস্ত্রের এক কোপে বেচারার মুন্ডুটাকে দেহ থেকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। জয়ন্ত খানিকক্ষণ দেখে হঠাৎ কাটা মুন্ডুর মাথার সোনালি চুলের ভেতরে একবার হাত বুলিয়ে নিল। তারপর একটু বিস্মিত স্বরে বললে, দেখছি মুন্ডুটাকে স্পিরিটে ডুবিয়ে রাখা হয়েছিল। চুলগুলো এখনো ভিজে রয়েছে। বাক্সের ভেতর থেকেও স্পিরিটের গন্ধ বেরোচ্ছে। মানিক বলল, তার মানে? মুন্ডুটাকে বোধহয় জিয়ে রাখবার চেষ্টা হয়েছিল। এবারে দুই চোখ পাকিয়ে সুন্দরবাবু বলে উঠলেন, ও বাবা, সে কি! বরফ টরফ দিয়ে লোকে মাছ মাংসই টাটকা রাখে জানি, খাবে বলে। স্পিরিটের মধ্যে ফেলে এরা কাঁচা মোড়ার মাথা টাটকা রাখতে চেয়েছে কেন? এরা মানুষের মুড়ো খায় নাকি? মানিক বললে, হতে পারে, আর সেই জন্যই হয়তো আপনার মুড়োর উপরে ওদের লোভ হয়েছিল। সুন্দরবাবু রেগে টং হয়ে বললেন, তুমি কি বলতে চাও মানিক? আমি বলতে চাই, আপনার মুড়োটাও পেলে ওরা হয়তো পচতে দিত না, স্পিরিটে ভিজিয়ে টাটকা রাখত। তারপর কোনো শুভ দিনে হয়তো সুন্দরবাবুর মুড়ো দিয়ে সুন্দর ডাল রেঁধে ফেলত। তবে দুঃখের কথা এই যে সে মুড়োর ডাল খাওয়ার জন্য কেউ আমাদের নিমন্ত্রণ করত না। সুন্দরবাবু এত ক্রুদ্ধ হলেন যে তার মুখ দিয়ে একটা শব্দ পর্যন্ত বেরোল না। জয়ন্ত বলল, মানিক, ঠাট্টা ঠুট্টি রেখে এখন কাজের কথা শোনো। এ কাটা মুন্ডুটা আমাদের কাছে কেন পাঠানো হয়েছে? মানিক বলল, নিশ্চয়ই আমাদের ভয় দেখাবার জন্য। খুনিরা আমাদের চেনে আর ভয় করে, তাই তারা বলতে চায় আমরা যদি ওদের পথ থেকে সরে না দাঁড়াই তাহলে আমাদেরও ওই দশা হবে। জয়ন্ত এবারে গম্ভীর স্বরে বলল, বোধহয় তোমার আন্দাজ ভুল নয়, কিন্তু এখন কতগুলো কথা ভেবে দেখো। আমরা যেই মামলা হাতে নেব, কালকের আগে আমরাই তা জানতাম না। সুতরাং এটা বোঝা শক্ত নয় যে খুনিরা আমাদের খোঁজ পেয়েছে পরে, কিন্তু পরে কখন? কাল রাতে আমরা যে তাদের ধরবার জন্য কোনো ফাঁদ পেতেছি,
সে কথা নিশ্চয়ই তারা জানতো না, কারণ জানলে তারা ফাঁদে পা দিত না। সেটা জোর করেই বলা যায়। আর কাল রাতের ঘুটঘুটে অন্ধকারেও তারা আমাদের চিনতে পারেনি। তাহলে তারা কখন আমাদের আবিষ্কার করেছে? মানিক একটু ভেবে বলল, খুব সম্ভব আজ সকালে। বেশ, তোমার এই অনুমান ধরেই অগ্রসর হওয়া যাক। ভোর হওয়ার পর আমরা গঙ্গার ধারে অপেক্ষা করেছিলাম ৮ ঘন্টার বেশি নয়। তারপর সেখান থেকে বাসায় ফিরতে আমাদের সময় লেগেছে বড়জোর ১৫ মিনিট। সুন্দরবাবু অধীর স্বরে বললেন, তোমাদের জ্বালায় আর পারি না জয়ন্ত। এই কি ৮ ঘন্টা আর ১৫ মিনিট হিসেব রাখবার সময়? জয়ন্ত বলল, সুন্দরবাবু, আপনি এখন আমাদের কথায় কান পাতবেন না। তার বদলে চা, টোস্ট আর এগ পোচ নিয়ে ব্যস্ত থাকুন। সুন্দরবাবু বললেন, ওই কাটা মুন্ডুর সামনে আমি খাবার খাবো। তাহলে চুপ করে বসে থাকুন, কারণ এখন খুনিদের আড্ডা আবিষ্কারের চেষ্টা করছি। সুন্দরবাবু অবিশ্বাসের হাসি হেসে বললেন, ছাই করছো। সে টিপ্পনি কানে না তুলে জয়ন্ত বলল, শোনো মানিক, দেখা যাচ্ছে সকাল হবার পর আমরা বাড়ির বাইরে ছিলাম মোট ৪৫ মিনিট মাত্র। তাহলে বুঝতে হবে যে ওইটুকু সময়ের মধ্যেই কেউ আমাদের দেখেই ছুটে বাসায় গিয়ে স্পিরিটে চোবানো মরার মাথা তুলে নিয়ে প্যাকিং বাক্সে পুরে তাড়াতাড়ি আমাদের আগেই এখানে রেখে পালিয়ে গেছে। মানিক উচ্ছ্বসিত স্বরে বলে উঠল, সাবাস জয়ন্ত, সাবাস। তুমি তো বলতে চাও ৪৫ মিনিটের মধ্যে যে লোক এতগুলো কাজ করেছে সে নিশ্চয় আমাদের বাড়ি থেকে দূরে বাস করে না। ঠিক তাই। আমার দৃঢ় বিশ্বাস তার আড্ডা গঙ্গা কি খালের ধার থেকে খুব কাছে। দেখছো মানিক, আমাদের অনুসন্ধানের ক্ষেত্র কতটা ছোট হয়ে পড়ল। সুন্দরবাবু, আপনি কি বলেন? সুন্দরবাবু বললেন, কিছুই না। তোমার বুদ্ধির দৌড় দেখে হতভম্ব হয়েছে। এত সহজে এত বড় আবিষ্কার, আশ্চর্য। জয়ন্ত রূপোর নস্যদানি বার করে নস্য নিতে নিতে বলল, এখন কথা হচ্ছে খাল আর গঙ্গার আশেপাশে বড় কম রাস্তা আর বাড়ি নেই। কোন রাস্তায় আর কোন বাড়িতে গেলে আমরা খুনিদের আড্ডা খুঁজে বার করতে পারবো? সুন্দরবাবু আবার হতাশ হয়ে পড়ে বললেন, ওটা কিন্তু খুঁজে বার করা অসম্ভব ভায়া। জয়ন্ত প্যাকিং বাক্সের দিকে অল্পক্ষণ নীরবে তাকিয়ে রইল। তারপর চুল ধরে মুন্ডুটাকে টেনে তুলে বলল, প্যাক করার সময় মুন্ডুটার চারপাশে দেখছি কতগুলো খবরের কাগজ পুড়ে দেওয়া হয়েছে। মানিক, কাগজগুলো বের করে ফেলো তো। মানিক কাগজগুলো টেনে নিয়ে বলল, ৩ দিনের ৩খানা স্টেটসম্যান। জয়ন্ত মুন্ডুটাকে আবার বাক্সের ভেতরে রেখে বলল, অতএব ধরে নেওয়া যেতে পারে খুনিদের দলের কেউ নিয়মিতভাবে স্টেটসম্যান পড়ে। তাহলে আমরা কোনো মূর্খ সাধারণ অপরাধীর পাল্লায় পড়িনি। তার পেটে অন্তত কিঞ্চিত ইংরেজি বিদ্যা আছে। হয়তো সে স্টেটসম্যানের বাধা গ্রাহক। বলতে বলতে সে দ্রুত পদে ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। সুন্দরবাবু ভেবাচাকা খেয়ে বললেন, জয়ন্ত অমন ছুটে পাগলের মতো কোথায় গেল হে? মানিক বলল, বোধহয় আপনার জন্য চার খাবার আনতে। সুন্দরবাবু উত্তেজিত স্বরে বললেন, যে হাতে সে ওই কাটা মুন্ডু ছুঁয়েছে সেই হাতে আমার খাবার আনবে? আমি কখনো খাবো না। খাবেন নাকি? খেতেই হবে। খেতেই হবে? ইস, জোর নাকি? ওর ছোঁয়া খাবার যদি খাই তাহলে আমি তো অনায়াসই মরা মাংসও খেতে পারি। জয়ন্তকে মানা করে দাও, আমার এখনই গা বমি বমি করছে। মানিক বহু কষ্টে সুন্দরবাবুকে শান্ত করে বলল, ভয় নেই, ভয় নেই সুন্দরবাবু। আজ আর আপনাকে খেতে অনুরোধ করব না। আপনার গা বমি বমি থামিয়ে ফেলুন। তা যেন থামালাম, কিন্তু আজ আমি এখনই বিদায় হতে চাই। না না না, আরেকটু বসুন, জয়ন্ত আগে ফিরে আসুন। মিনিট ১৫ পরে ঘন ঘন নস্য নিতে নিতে জয়ন্ত ফিরে এসে বলল,
আমি স্টেটসম্যান অফিসের এক বিশেষ বন্ধুকে ফোন করতে গেছিলাম। কেন? আমি জানি এই অঞ্চলের খুব কম বাঙালি স্টেটসম্যানের বাধা গ্রাহক, সুতরাং গঙ্গা আর খালের সঙ্গমস্থলে কাছাকাছি রাস্তাগুলোর মধ্যে স্টেটসম্যানের কোনো কোনো নিয়মিত গ্রাহক আছেন। ফোনে সেই খবরটাই জানবার চেষ্টা করছিলাম। কি জানতে পারলে? জন কয়েক গ্রাহকের নাম আর ঠিকানা জানতে পেরেছি। তারপর? একজনের কিছু সন্ধান নিতে হবে। তার নাম সত্যচরণ চৌধুরী। তিনি 15 নম্বর বিষ্ণুবাবু লেনে থাকেন। বিষ্ণুবাবু লেন থেকে গঙ্গার ধারে যেতে বা আমার বাড়িতে মিনিট কয়েকের বেশি লাগে না। সুন্দরবাবু বললেন, কিন্তু এই তুচ্ছ কারণে কারোর উপরে সন্দেহ করা তো ঠিক নয়। সুন্দরবাবু, আপনি কি এরই মধ্যে ভুলে গেলেন যে রামদার উপরে এস হরফে খোদা আছে? কে বলতে পারে ওটা সত্যচরণ চৌধুরীর নামের আদক্ষর নয়? সুন্দরবাবু লাফ মেরে বলে উঠলেন, একদম ঠিক। জয়ন্ত বলল, সেই রক্তাক্ত রুমালের কোণে ছিল IBB এই 3টে অক্ষর। সুন্দরবাবু, আপনি এখন এস কে নিয়ে মাথা না ঘামিয়ে থানায় গিয়ে খবর নিন রুমালে ধোপার মার্কার কোনো কিনারা হলো কিনা। সেদিন সন্ধেবেলায় জয়ন্তের ফোন টুমটুম করে বেজে উঠল। মানিকের তবলার সঙ্গতের সঙ্গে জয়ন্ত তখন তার নিয়মিত সাধনায় নিযুক্ত ছিল। তাড়াতাড়ি বাঁশি ফেলে ফোন ধরল। হ্যালো। কি ব্যাপার সুন্দরবাবু? বিষম ব্যাপার, খোঁজ পাওয়া গেছে। এই অঞ্চলেরই ধোপা। তার সঙ্গে গিয়ে যা রুমাল তাকে গ্রেপ্তার করেছি তার নাম ইন্দুভূষণ ব্যানার্জি। মার্চেন্ট অফিসে কেরানিগিরি করে। তার বাড়ির ঠিকানা কি? 15A বিষ্ণুবাবু লেন। তোমার সত্যচরণ চৌধুরীর বাড়ির গায়েই তার বাড়ি। কিন্তু আপনি কি সত্য চৌধুরীর বাড়িতেও কোনো খোঁজ নিয়েছেন? না। বলো তো এখনই নি। আপনাকে সেসব কিছু করতে হবে না। খোঁজ যা নেবার আমি নিয়েছি। আপনি বরং ইন্দুভূষণকে নিয়ে আমার এখানে আসুন। এখনই যাচ্ছি। জয়ন্ত, আমার প্রাণটা ভারী খুশি হয়ে উঠেছে। কেল্লা মার দিয়া। ফোনের রিসিভারটা যথাস্থানে রেখে দিয়ে জয়ন্ত যেন আপন মনেই বলল, 15 নম্বর বিষ্ণুবাবু লেনে থাকে সত্যচরণ চৌধুরী, আর 15A নম্বরে থাকে ইন্দুভূষণ ব্যানার্জি। আশ্চর্য। সে ফোনে এইমাত্র যা শুনল মানিকের কাছে সব খুলে বলল। মানিক উৎসাহিত কণ্ঠে বলে উঠল, বলো কি জয়ন্ত, বলো কি? রামদার উপরে খোদা ছিল এস অক্ষর আর রুমালে ছিল IBB এই 3 অক্ষর। 2 ঘটনাস্থল থেকে আমরা এই 2টি সূত্র পেয়েছিলাম বটে, কিন্তু কিছুক্ষণ আগেও এই সূত্র দুটির কোনো দাম ছিল না। কলকাতায় কত হাজার লোকের নামের সঙ্গে ওই এস আর IBB অক্ষরগুলি মিলে যায়, কে তার হিসাব রাখে? দৈব ক্রমে কত সহজে আসল লোকদের ঠিকানা আবিষ্কার করে ফেললাম। জয়ন্ত, ভাগ্যদেবী আমাদের সহায়, নইলে এটা সম্ভবপর হতো না। জয়ন্ত বলল, গোয়েন্দারা যত বুদ্ধিমানই হোক, ভাগ্যদেবীর অনুগ্রহ তাদের পক্ষে অত্যন্ত দরকার। আবার অপরাধীদের ওপর চালকেও তাদের অনেক কাজে আছে। ধরো এই নিমুণ্ড শিকারীদের কথা। কাটামুন্ডু ভেট পাঠিয়ে ওরা যদি আমাদের মিথ্যে ভয় দেখাবার চেষ্টা না করত, তাহলে বিষ্ণুবাবু লেনে সত্যচরণ চৌধুরীর উপরে আমাদের কোনো সন্দেহই হতো না। ওরা 3-3টে মারাত্মক ভুল করেছে। প্রথম, রক্তাক্ত রুমালখানা ঘটনাস্থলের কাছে ফেলে গেছে। দ্বিতীয়, রামদাখানাও নৌকো থেকে তুলে নিয়ে যায়নি। তৃতীয়, উপরি উপরি 3 দিনের স্টেটসম্যান প্যাকিং বাক্সে রেখে বুঝিয়ে দিয়েছে তাদের দলের কেউ ওই কাগজখানার নিয়মিত পাঠক। আর হ্যাঁ, ওদের 4 নম্বরে ভুলের কথাও বলি। ওরা আজ সকালে অত শিগগিরই আমাদের ভয় না দেখালেই ভালো করত। ঘন্টা কয়েক অপেক্ষা করার পর মুন্ডুটা পাঠালে আমরা তো কিছুতেই ধরতে পারতাম না যে খুনিরা আমাদের বাড়ির এত কাছে থাকে। মানিক বলল, তুমি তো আজ বিকেলে বাইরে বেরিয়েছিলে, কোথায় গিয়েছিলে কিছু তো বললে না? গিয়েছিলাম বিষ্ণুবাবু লেনে সত্য চৌধুরীর খবর নিতে, কিন্তু বিশেষ কিছু জানতে পারিনি।
বিষ্ণুবাবু লেনের 15 নম্বর বাড়ির সামনে একটা মুদিখানা আছে। মুদির সঙ্গে ভাব করে জানলাম সত্য চৌধুরী হচ্ছে নাকি বিহার অঞ্চলের এক জমিদার। কলকাতার ওর বাড়িখানা সে গেল বছরে কিনেছে। মাঝে মাঝে ওখানে থাকে, মাঝে মাঝে দেশে যায়। বয়স হবে এই 40। ভীষণ শক্তি। এবছরে এমন ঘটা করে কালী পুজো করেছে যে তেমন ঘটা এখানকার কেউ কখনো দেখেনি। দারুণ লম্বা চওড়া আর ঘোর কৃষ্ণবর্ণ চেহারা। তাকে দেখলে শৌখিন জমিদার বলে মনে হয় না, মনে হয় সেকালকার কাপালিক বলে। গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা। প্রতি অমাবস্যায় রক্ত বস্ত্র পরে কালী পুজোয় বসে। পাড়ার কারোর সঙ্গে মেলামেশা করে না, তবে তার লোকের অভাব নেই। অনেক চাকর, দারোয়ান আর কর্মচারী সেখানে বাস করে। মানিক বলল, 15A নম্বরের বাড়ি থেকে সুন্দরবাবু যে ইন্দু বারুজ্যকে ধরেছেন, সেও নিশ্চয়ই তাহলে ওই সত্য চৌধুরীরই চেলা। তাই তো হওয়া উচিত, নইলে ইন্দুর নাম লেখা রক্তাক্ত রুমাল ঘটনাস্থলে পাওয়া যেত না। সত্য চৌধুরীর বাড়ির পাশেই আছে হাত 3 চওড়া সরু গলি, তারপরে ছোট ছোট 3খানা বাড়ি। তাদের নম্বর হচ্ছে 15A, 15B, 15C। সে বাড়িগুলো দেখলে মনে হয় একখানা বাড়িকে যেন 3 অংশে ভাগ করা হয়েছে। এর বেশি আর আমি কিছু লক্ষ্য করিনি। ব্যাস, আর কোনো কথা নয়। ওই শোনো, সুন্দরবাবুর হুম বলে হুঙ্কার। আসুন সুন্দরবাবু, আসামিকে নিয়ে ওপরে আসুন। সিঁড়িতে দুমদাম পায়ের শব্দ। তারপর প্রথমেই আবির্ভূত হলেন বিজয়ী বীরের মতন স্মিত বক্ষে, দীপ্ত চক্ষে, গর্বিত ভঙ্গিতে সুন্দরবাবু। তারপর দুজন পাহারাওয়ালার মাঝখানে দেখা গেল হাতকড়ি পরা ও কোমরে দড়ি বাঁধা অবস্থায় আসামিকে। সুন্দরবাবু বললেন, এই নাও ভায়া তোমার মুন্ডু শিকারী ইন্দু বারুজ্যকে। দেখছো তো কত চটপট কাজ হাসিল করে ফেললাম। হে 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 হে। তোমাদের মতো শখের গোয়েন্দার সঙ্গে এই আমাদের তফাৎ। কিন্তু জয়ন্ত ও মানিক তখন সুন্দরবাবুর মুখ সাবাসী শুনছিল না। তারা নিষ্পলক নেত্রে বোবা বিস্ময়ে তাকিয়েছিল আসামি ইন্দু বারুজ্যের দিকে। এই কি এতগুলো হত্যাকাণ্ডের অন্যতম নায়কের মূর্তি? তার অতিশয় রোগা লিকলিকে দেহখানা সামনের দিকে বেঁকে পড়েছে কুমড়োর ফালির মতো। একটা ঠেলা মারলেই সে দেহ থেকে যেন মাটিতে পড়ে ঠুনকো কাঁচের পেয়ালার মতো ভেঙে চুরমার হয়ে যেতে পারে। মুখখানা ভয়ে মরার মতো সাদা, চোখ দুটো তারা খাওয়া খরগোশের মতো বিস্ফারিত এবং হাত পাগুলো কাঁপছে থরথর করে। জয়ন্ত মানিকের তীক্ষ্ণ দৃষ্টির সামনে ইন্দু ধপাস করে মাটির উপরে বসে পড়ল এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। কলকাতার বুকের ওপরে বেপরোয়ার মতো যারা এমন ভয়াবহ খুনের পর খুন করতে পারে, তাদের কেউ কখনো এমন কাপুরুষ হয়? সুন্দরবাবু হুমকি দিয়ে বলে উঠলেন, থাক থাক, ঢের হয়েছে, আর মায়াকান্না কাঁদতে হবে না। যখন আমার মুন্ডুটাকে কচ করে কেটে ফেলতে এসেছিলে, তখন নিজের প্রাণের মায়া হয়নি চাঁদ? জয়ন্ত দুপা এগিয়ে গিয়ে নরম স্বরে বলল, তোমার নাম কি? অশ্রুকাতর কণ্ঠে আসামি বলল, শ্রী ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়। সুন্দরবাবু বললেন, শ্রী ইন্দুভূষণ না ছাই বিশ্রী ইন্দুভূষণ? জয়ন্ত জিজ্ঞেস করল, তুমি কি করো? টমসন মরিসন অফিসে কাজ করি। কত টাকা মাইনে পাও? 60 টাকা। 15A বিষ্ণুবাবু লেনে তোমার সঙ্গে আর কে কে থাকে? আমার স্ত্রী, এক ছেলে আর এক মেয়ে। ওখানে আমাদের অনেককালের বাস। আমরা 3 ভাই পাশাপাশি 3খানা বাড়িতে থাকি। আগে ও বাড়িগুলো এক ছিল, এখন ভাগ করে নেওয়া হয়েছে। সত্য চৌধুরীর সঙ্গে তোমার আলাপ আছে? খুব অল্প। তিনি জমিদার মানুষ, আমাদের মতো গরিব লোককে মোটেই কেয়ার করেন না। আমাদের বাড়িগুলি তিনি কিনে নিতে চান, আমরা রাজি নই। এই সম্পর্কে তার সঙ্গে একবার আমার কথাবার্তা হয়েছিল। আচ্ছা ইন্দু, তুমি জানো তো কিছুদিন আগে গঙ্গার ধারে ডবল খুন হয়েছিল, আর সেখানে তোমার একখানা
রক্তমাখা রুমাল কুড়ি পাওয়া গেছে। ইন্দু এটা শুনে আবার কাঁদতে লাগলো। কাঁদছো কেন? ও রুমাল কি তোমার নয়? ইন্দু সে কথা জবাব না দিয়ে এবার হাউমাউ করে কেঁদে উঠে বলল, ইন্সপেক্টর বাবু, আমি নির্দোষ, আমার কথা বিশ্বাস করুন। জয়ন্ত এবারে মিষ্টি স্বরে বললে, ইন্দু কেঁদো না, যা জিজ্ঞেস করি ঠিক ঠিক জবাব দাও। তুমি নির্দোষ হলে তোমার কোনো ভয় নেই। চোখের জল মুছতে মুছতে ইন্দু বলল, কি জিজ্ঞাসা করবেন করুন, আমি মিথ্যে বলবো না। সুন্দরবাবু বললেন, ইস, উনি মিথ্যে বলবেন না, ধর্মপুত্র। মানিক টিপ্পনি কাটল, সুন্দরবাবু, আপনার উপমায় ভুল হলো। ধর্মপুত্র যুধিষ্ঠির একবার মিথ্যে কথা বলেছিলেন। সুন্দরবাবু ক্রুদ্ধ স্বরে বললেন, বলেছিলেন, বেশ করেছিলেন। তাহলে ইন্দুও আজ একবার মিথ্যে বলতে পারে। ধর্মপুত্র যুধিষ্ঠিরের সঙ্গে ইন্দুর তুলনা হয় না। যুধিষ্ঠির কোনোদিনও মুন্ডু স্বীকার করেননি। জয়ন্ত বলল, ইন্দু, ভালো করে মনে করে দেখো, কোনোদিন তোমার রুমাল হারিয়েছে? ইন্দু খানিকক্ষণ চুপ করে ভাবল, তারপর তাড়াতাড়ি বলে উঠল, হ্যাঁ 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 মশাই, হ্যাঁ মশাই, মনে পড়েছে। কি? সপ্তাহখানেক আগে আমার ঘর থেকে একখানা রুমাল আশ্চর্য উপায়ে অদৃশ্য হয়েছিল। আশ্চর্য উপায়? আগে হ্যাঁ, সেদিন আমার ময়লা জামা কাপড় ছাড়বার কথা, আমার স্ত্রী ফর্সা জামা কাপড় আলনায় ঝুলিয়ে রাখলেন আর একখানা রুমাল পাট করে রাখলেন টেবিলের ওপর। অফিস যাওয়ার সময় খেয়ে দিয়ে উঠে উপরে উঠে আমি কিন্তু রুমালখানা আর খুঁজে পেলাম না। স্ত্রী বললেন, বোধহয় জোর হাওয়ায় কোনো গতিকে সেখানে উড়ে গেছে। অগত্যা সে কথাই আমাকে মানতে হলো। যে টেবিলের উপরে রুমালখানা রেখেছিলে তার সামনে, অর্থাৎ খুব কাছে, একটা জানলা ছিল তো? কি আশ্চর্য, ঠিক বলেছেন, টেবিলের গায়ে জানলা আছে। জানলার বাইরে কি আছে? একটা খুব সরু গলি। তারপর? সত্যবাবুর বাড়ি বারান্দা। সেই বারান্দা থেকে ঝুঁকে পড়ে আমি কি তোমার জানলার ভেতর দিয়ে টেবিলের উপর হাত দিতে পারি? ইন্দু বিস্মিত স্বরে বললে, তা পারেন, কিন্তু আপনার কথার অর্থ কি? জয়ন্ত জবাব না দিয়ে পকেট থেকে নস্যদানি বার করল। সুন্দরবাবু বিরক্ত কণ্ঠে বললেন, জয়ন্ত, তুমি কি আমার মামলাটা ফাঁসি দেবার চেষ্টায় আছো? তুমি কি বলতে চাও পাশের বাড়ি থেকে অন্য কেউ রুমালখানা চুরি করেছে? কেন? ভারী তো দামি জিনিস। আমি ইন্দুর একটা কথাও বিশ্বাস করি না। ইন্দু কাতর স্বরে বললে, আমি সত্যি কথাই বলছি ইন্সপেক্টর বাবু, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। সুন্দরবাবু বললেন, নিশ্চয়ই জিজ্ঞেস করব। তোমার ঘর, টেবিল আর জানলাও দেখব। এই সেপাই, বদমাশটাকে ধরে নিয়ে চল, আমি এখনই ওদের বাড়িতে যাব। আমার চোখে ধুলো দেবার চেষ্টা, দেখাচ্ছি মজাটা। জয়ন্ত বলল, চলুন সুন্দরবাবু, আমরাও আপনার সঙ্গে যাচ্ছি। আমি সত্য চৌধুরীর সঙ্গে একটু আলাপ করতে চাই। সুন্দরবাবু মুখ ভার করে বললেন, তুমি যা খুশি করতে পারো, কিন্তু দয়া করে আমাকে আর সাহায্য করতে এসো না। তুমি সাহায্য না করলেও আমার চলবে। সুন্দরবাবু আসামি প্রভৃতিকে নিয়ে প্রস্থান করলেন। মানিক বলল, জয়ন্ত, তুমি কি মনে করো যে ইন্দু রুমাল সত্য চৌধুরী বা অন্য কেউ চুরি করেছে? হতে পারে, কিন্তু কেন? পুলিশকে বিপদে চালনা করবার জন্য। কিন্তু ও কথা এখন থাক, এসো আগে একটু চা খেয়ে চাঙ্গা হয়নি, তারপর সত্য চৌধুরীর বাড়ির দিকে যাত্রা করব। চা পান করে মিনিট 15 পরে জয়ন্ত মানিক যখন বাড়ি থেকে বেরোলো, রাত তখন 10টা হবে। একে তো এই অঞ্চলের পথঘাটগুলো এই সময় নির্জন হয়ে পড়ে, তার উপর আগেই বলা হয়েছে নিমুন্ডু শিকারীদের উৎপাতে গঙ্গার আশেপাশে রাস্তায় রাত্রে আজকাল লোক চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। রাস্তায় বেরিয়ে জয়ন্ত ও মানিক জনপ্রাণীকে দেখতে বেরোল।
নিঝুম স্তব্ধতার মধ্যে পথের উপরে শব্দ সৃষ্টি করতে লাগলো কেবল তাদের দুজনের পায়ের জুতোগুলো। এদিক থেকে বিষ্ণুবাবুর লেনের গলিতে ঢুকবার আগেই মাঝে পড়ে ছোটখাটো একটা মাঠ। তারই ধার দিয়ে যেতে হঠাৎ তাদের কানে জাগলো অদ্ভুত একটা শব্দ। কে যেন হু 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 রবে আর্তনাদ বা গর্জন করছে। জয়ন্ত ও মানিক সচমকে এদিক ওদিকে তাকাতে লাগলো। আকাশে ক্ষীণ চাঁদের রেখা মাত্র, গ্যাসের আলো স্পষ্ট নয়। মানিক ভুরু সংকুচিত করে দেখে বলল, মাঠের ওপরে বস্তার মতো ওগুলো কি পড়ে রয়েছে? জয়ন্ত বলল, খালি পড়ে রয়েছে নয়, বস্তাগুলো ছটপট করছে। তারা এক দৌড়ে সেখানে গিয়ে হাজির হলো। অমনি একটা বস্তা আবার বলে উঠল, বড় বড় তিনটে চটের থলে, মুখগুলো বাঁধা। থলেগুলোর বাঁধন কাটতেই বেরিয়ে পড়ল সুন্দরবাবু ও দুই পাহাড়াওয়ালার মূর্তি, প্রত্যেকেরই হাত পা মুখ বাঁধা। জয়ন্ত সবিস্ময়ে তাড়াতাড়ি সুন্দরবাবুর মুখ ও হাত পা মুক্ত করে দিয়ে বলল, কি ভয়ানক, এ কি কাণ্ড! সুন্দরবাবু করুণ স্বরে হাঁপাতে হাঁপাতে বললেন, ওই মাতার মোড়ে আসতেই গলির ভেতর থেকে কারা বেরিয়েছে, আমাদের হাত পা মুখ বেঁধে ফেললো, তারপর থলের ভেতরে পুড়ে আমাদের মাঠে টেনে নিয়ে রেখে সরে পড়ল। তাদের দেখতে পাননি? কি করে দেখবো ভাই, দেখো না, ওখানকার গ্যাস বাতি দুটো নিভে রেখেছে, ঘুটঘুটে অন্ধকার। ইন্দু ইন্দু কোথায় গেল? লম্বা দিয়েছে। পাপি কখনো সত্যি কথা কয়? তুমি সেই শয়তানের কথায় বললে বলে তো আমার এই দুর্দশা, নইলে আজ রাতে আমি কি আর এমুকু হতাম? তারই দলবল এসে তাকে ছিনিয়ে নিয়ে উদা হয়েছে। হায় 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 হায়, হাতে পেয়েও হারালাম তাকে। জয়ন্ত অবাক হয়ে ভাবতে লাগলো, মানুষ চেনা কি এতই শক্ত? তার চোখেও ইন্দু ধুলো দিল। মানিক বিস্মিত কণ্ঠে বলল, সেই তালপাতা সেপাই ইন্দু, বাকারির মতো লিকলিকে হাত পা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, ছিচকে চড়েছেও ভীতু, সে খালি নির্মুণ্ড শিকারী নয়, সুন্দরবাবুর মতো জাঁদরেল পুলিশ অফিসারকেও কুপকাত করে লম্বাও দিতে পারে। অবাক কাণ্ড। সুন্দরবাবু বললেন, ভুল মানিক, ভুল। সেই পাজি ছুঁচোটা মোটে ভীতুই নয়, আমাদের সামনে ভয়ের অভিনয় করছিল। তার অভিনয়ে মুগ্ধ হয়েই তো আমার এই দুর্দশা। মানিক বলল, তবু চরম দুর্দশার হাত থেকে আপনি আজও বেঁচে গেছেন। তার মানে? আপনাদের বস্তায় না পুড়ে তারা যে আপনাদের মুন্ডুগুলো কচাকচ কেটে নিয়ে বাড়ি চলে যায়নি, এটুকুই রক্ষা। মুন্ডু কাটার কথা মনে করিয়ে দিতেই সুন্দরবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললেন, চলো বাসার দিকে ফেরা যাক। জয়ন্ত বলল, না, এখন 15 বিষ্ণুবাবুর লেনে যাব। কেন, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আসামি আজ কখনো নিজের বাড়িতে ফেরে? এতক্ষণে সে হয়তো কলকাতা ছেড়ে চম্পট দিয়েছে। তবু আমি যাব। এসো মানিক। আমি বাবা আজ অমুকও হচ্ছি না। এ রাতের অন্ধকারে আবার নতুন কোনো বিপদ ঘটতে পারে। আমি কাল সকালে তদন্তে বেরোব। জয়ন্ত ও মানিক আর দাঁড়ালো না, হনহন করে বিষ্ণুবাবুর গলির দিকে এগোতে লাগলো। জয়ন্ত যেতে যেতে বলল, মানিক, খুব সাবধান। এই গলিটা সাপের মতো ক্রমাগত পাক খেয়ে এঁকে বেঁকে গেছে। প্রতি মোড়ে এই অতর্কিত আমাদের উপর আক্রমণ হতে পারে। রিভলভার তৈরি রাখো। এক জায়গায় পেছনে যেন দ্রুত পদশব্দ শোনা গেল, কিন্তু কাউকে দেখা গেল না। আর এক জায়গায় রোয়াকের ওপর কাপড় মুড়ি দিয়ে কে একটা লোক নাক ডাকিয়ে ঘুমোচ্ছিল। খানিকটা এগিয়ে যাওয়ার পর জয়ন্ত হঠাৎ মুখ ঘুরিয়ে দেখল সে লোকটা উঠে বসে তাদের দিকে তাকিয়ে আছে। জয়ন্ত তার উদ্দেশ্যে বলল, ঘুমিয়ে পড়ো ভাইয়া, আবার ঘুমিয়ে পড়ো, নইলে বলো আমরাই তোমাকে ঘুম পাড়িয়ে আসি। লোকটা রেয়ার থেকে নেমে পড়েই চোঁচো দৌড় মারল। পথে আর কোনো ঘটনা ঘটল না। তারা বিষ্ণুবাবুর লেনে 15 নম্বর বাড়ির সামনে এসে দাঁড়াতেই শুনতে পেল ভেতর থেকে মেয়ে গলার কাতর কান্না। জয়ন্ত বলল,
নিশ্চয়ই ইন্দু বাড়ুজ্যের বউ, স্বামীর জন্য কাঁদছেন। মানিক বলল, বোঝা যাচ্ছে ইন্দু তাহলে বাড়ি ফেরেনি, আর তার পালানোর খবর এখন এখানে সে পৌঁছয়নি। জয়ন্ত ফিরে দেখল তার পূর্ব পরিচিত মুদি তখন ঝাঁপ তুলে সে রাতের মতন দোকান বন্ধ করবার চেষ্টায় আছে। সে মুদির কাছে গিয়ে বলল, কি হে বাবু, ওই বাড়ির ইন্দুর কোনো খবর রাখো? ইন্দু বাবু? হ্যাঁ, তিনি তো আমার খদ্দের। আহা, অমন নিরীহ বদলক আর দেখিনি, কিন্তু কেন জানি না আজ পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেছে। এখনো ছাড়েনি? পুলিশ কি সহজে ছাড়ে বাবু, জানেন না? বাঘে ঝুলে 18 ঘা। শুনছেন না তার স্ত্রী তাই কাঁদছেন। সত্য চৌধুরী এখন বাড়িতে আছেন কি? জমিদার বাবু? না, হঠাৎ কি জরুরি তার পেয়ে সন্ধ্যের গাড়িতেই তিনি দেশে চলে গেছেন। বাড়িতে আছে খালি এক বুড়ো দারোয়ান। যাই মশাই, রাত হলো, নমস্কার। মোদি চলে গেল। জয়ন্ত সেখানে দাঁড়িয়ে সত্য চৌধুরীর বাড়ির দিকে তাকিয়ে রইল। বাড়িখানা বেশ বড়সড়, তেতলা, কিন্তু তার সমস্ত জানলা বন্ধ। দারোয়ান তখন বোধহয় ভেতরে গিয়ে শুয়ে পড়েছে, কারণ বাড়ির কোথাও একটা আলোর চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। মানিক বলল, সত্য চৌধুরীর লোকজন নিয়ে হঠাৎ সরে পড়ল কেন? সে কি আন্দাজে বুঝে নিয়েছে আমরা তার উপরে সন্দেহ করেছি? কিন্তু জয়ন্ত সে কথা জবাব না দিয়ে বলল, দেখো মানিক, সত্য চৌধুরীর বাড়ির পাশের ওই হাত 3 চওড়া অন্ধকার কানা গলিটা, গলির এপাশেই ইন্দুর বাড়ি। মানিক বলল, ও গলিতে দেখবার কি আছে? কিছুই নেই অন্ধকার ছাড়া। আমরা এবারে ওই গলির ভেতরে ঢুকবো। কি আশ্চর্য, কেন হে? সঙ্গে এলেই দেখতে পাবে। জয়ন্তের সঙ্গে সঙ্গে গলির মধ্যে ঢুকে মানিক টর্চের আলো জেলে দেখে সে পথে আবর্জনার অভাব একটুও নেই। মরা পচা ইঁদুরের আশপাশ দিয়ে জ্যান্ত ইঁদুররা আনাগোনা করছে। সত্য চৌধুরীর বাড়ির নিচের তলায় দেওয়াল ঘেঁষে খানিকটা অগ্রসর হয়ে জয়ন্ত হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলল, মানিক, আজ আমরা সত্য চৌধুরীর বাড়ির ভেতরে বেড়াতে যাব। কি করে? গায়ের জোরে। এ দেখো, এখানকার একটা জানলা খোলা আছে। তুমি জানো তো, এরকম লোহার রেলিং আমার কাছে মোমের মতো নরম। বলতে বলতে সে 2 হাতে একটা রেলিং চেপে ধরে টানাটানি করতেই সেটা বিশ্রীভাবে দুমড়ে খুলে বেরিয়ে এলো। তারপর আরেকটা রেলিং ওরও হলো সে একই অবস্থা। মানিক এর আগেই জয়ন্তের আসরিক শক্তির আরো অনেক প্রমাণ পেয়েছে, সুতরাং কিছুমাত্র অবাক হলো না। সে খালি বলল, চোরের মতো এ বাড়িতে ঢুকে তুমি কি করতে চাও বলো তো? দেখতে চাই নতুন কোনো সূত্র মেলে কিনা। সত্য চৌধুরী তার দলবল নিয়ে কোথায় গেছে জানি না। বাড়িতে খাটিয়ায় শুয়ে ঘুমোচ্ছে মাত্র একজন দারোয়ান। লুকিয়ে খানা তাল্লাশের এমন সুযোগ কিন্তু আর মিলবে না। বলতে বলতে জয়ন্ত জানলা দিয়ে গোলে ভেতরে ঢুকে পড়ল। মানিকও করল তার অনুসরণ। বাড়ির ভেতরে কোথাও আলো নেই, অন্য কোনো শব্দও নেই। দুজনে পা টিপে এগিয়ে ওপরে উঠবার সিঁড়ি খুঁজে পেল। কাঠের বাহারি সিঁড়ি, তার আশেপাশের দেওয়ালে কতগুলো ছোট বড় বাঁধানো ফটো টাঙানো। টর্চের সাহায্যে ফটোগুলো দেখতে দেখতে জয়ন্ত চুপি চুপি বলল, মানিক, ভালো করে ওই ছবিখানা দেখো। ব্যাঘ্র চর্মের আসনের উপরে বসে আছে বিরাট বক্ষ বিপুল বপু এক সুদীর্ঘ পুরুষ। পরনে মাত্র একটি কোপনি, মাথায় লম্বা চুল, কপালে ত্রিপুণ্ডক, গলায় মস্ত মস্ত রুদ্রাক্ষের মালা। ফটোতেও বেশ বোঝা যাচ্ছে তার গায়ের রং মোষের মতো কালো। স্কন্ধের, বুকের ও পেটের 2 পাশের ডুমো ডুমো স্ফীত মাংসপেশিগুলো দেখলেও ধরা যায় দেহের বল বিক্রমে সে সিংহের মতো। মুখের প্রকাণ্ড গোপজোড়া ফুলে পেঁপে গালপাট্টার মতন হয়ে 2 কানের কাছে গিয়ে ঠেকেছে। কিন্তু কি কুৎসিত তার চোখ দুটো! অত বড় মুখে অত ছোট অথচ অত অদ্ভুত চোখ আর দেখা যায় না। দেখলে মনে পড়ে হিপোপটেমাসের চোখকে। সেই ক্ষুদে চোখের তীব্র দৃষ্টি যেন ক্ষুরোদার বিদ্যুৎ ছড়িকার মতো কেটে বসে হৃৎপিণ্ডের মধ্যে। তার মুখে আর এক দ্রষ্টব্য হচ্ছে বাঘের দাঁতের মতো নিষ্ঠুর ও হিংস্র একটা মাত্র দাঁত,
ওষ্ঠাধর ভেদ করে যা প্রায় চিবুকের দিকে এগিয়ে এসেছে। এরকম আশ্চর্য দাঁত মানুষের মুখে দেখা যায় না। মানিক শিউরে উঠে বলল, জয়, এটা ফটো না হলে বলতাম, এই ছবি হচ্ছে চিত্র করে রাখা মন গড়া ছবি। মাথাতেও এই লোকটা বোধহয় তোমার মতো অস্বাভাবিক লম্বা। জয়ন্ত ছবির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, মনের ক্যামেরায় এ মূর্তি আমি তুলে রাখলাম, জীবনে আর ভুলবো না। কিন্তু কে এই ভয়ানক লোকটা? যোগী সাধকের বেশে ছবি তুলিছে বটে, কিন্তু এই ব্যক্তি কি করে সাধনা করে? মোদির মুখে যা বর্ণনা শুনেছি, এ বোধহয় সেই মহাপুরুষ অর্থাৎ সত্যচরণ চৌধুরী। শুনেই মানিক আগ্রহ ভরে উপরে আরো ঝুঁকে পড়ল, কিন্তু জয়ন্ত হাত ধরে তাকে টেনে নিয়ে ওপরে উঠতে লাগলো। দোতলার দালানে উঠে তারা প্রথম যে ঘরখানা পেল তার দরজায় তালা বন্ধ। পাশের ঘরখানা খোলা বটে, কিন্তু সে ঘরে খানদুয়েক খাট ও খানদুয়েক চেয়ার ছাড়া আর কিছুই নেই। তার পাশের ঘরখানা হলঘরের মতো বড়, এবং সে ঘরে অনেক আসবাবপত্রও আছে। কোথাও মার্বেলের বড় গোল টেবিল, কোথাও সাধারণ লেখাপড়া করার টেবিল, কোথাও সোফা, কোচ, ইজি চেয়ার, কোথাও বড় বড় আলমারি। এই সাজানো গোছানো ঘরখানি দেখলেই বোঝা যায় এখানে যে থাকে সে খুব গোছানো লোক। একটা টেবিলের তলায় রয়েছে এক থাক খবরের কাগজ। জয়ন্ত প্রথমেই সেইখানে গিয়ে হেঁট হয়ে দেখে বলল, এগুলো দেখছি পুরনো স্টেটসম্যান, ফেলে না দিয়ে এক জায়গায় গুছিয়ে রাখা হয়েছে। হঠাৎ দুই চোখ তার অস্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠল। সেইখানে বসে পড়ে সে একখানা করে কাগজ তুলে তারিখ দেখতে দেখতে যেন আপন মনেই আবার বলল, গেল 1.5 মাসের সব কাগজই এখানে রয়েছে, কেবল এপ্রিল মাসের 23, 24 আর 25 তারিখের কাগজটা নেই। কিন্তু ঠিক ওই 3খানা কাগজ আজ সকালে আমি উপহার পেয়েছি কাটামুন্ডুর সঙ্গে। মানিক চমকে উঠে বলল, জয়, জয়, তুমি কি বলছো? জয়ন্ত হাসি মুখে উঠে দাঁড়িয়ে রূপোর নস্যদানি বার করে এক টিপ নস্য নিয়ে বলল, মানিক, আমাদের এখানে আসা সার্থক হলো। সাধারণ পুলিশ ডিটেকটিভের মতো কি দোষ জানো? তারা কেবল বড় বড় প্রমাণ খুঁজতে ব্যস্ত, ছোট ছোট প্রমাণ তাদের চোখেই পড়ে না। সুন্দরবাবু এখানে এলে এই খবরের কাগজগুলোর দিকে ফিরেও তাকাতেন না, অথচ ওর মধ্যে আজ আবিষ্কার করা গেল কত বড় দরকারি সূত্র। এই বাড়িতে যারা থাকে আজ সকালে তারা এই ঘরে বসেই একটা কাটামুন্ডুকে 3খানা খবরের কাগজ দিয়ে মুড়ে প্যাকিং বাক্সে পুড়ে আমাদের কাছে রাক্ষসে ভেট পাঠিয়েছে। এই প্রমাণ হয়তো আদালতে গ্রাহ্য হবে না, কিন্তু এর দ্বারা স্পষ্ট বুঝতে পারছি আমরা এখন নির্মুণ্ড শিকারীদের বাড়িতেই অযাচিত অতিথি রূপে প্রবেশ করেছি। কি বলো মানিক, আমার অনুমান কি তোমার মনে লাগছে? মানিক অভিভূত কণ্ঠে বলল, জয়ন্ত, তোমার প্রতিভাকে আমি নমস্কার করি। মাত্র একদিনের চেষ্টায় তুমি আজ যতগুলো আবিষ্কার করলে তা শার্লক হোমসেরও গর্বের বিষয়। জয়ন্ত বলল, দুর্গম অরণ্যে পথহারা ক্ষুধার্ত পথিক দেখতে পেল দূরে একটা কুণ্ডলি পাকানো ধোঁয়ার রেখা আকাশে উড়ে যাচ্ছে। দেখেই তার খুব আনন্দ হলো, কারণ দূরে কোথাও হয়তো আগুন জ্বেলে রান্না হচ্ছে তারই প্রমাণ ওই ধোঁয়ার রেখা। কিন্তু ক্ষুধার্ত পথিকে সে আনন্দ স্বল্পজীবী হয় যদি সে পথ খুঁজে আগুনের কাছে যেতে পারে। সমস্ত প্রমাণেরই ওই রকম মূল্য। আমাদের হাতে অনেকগুলো প্রমাণ ছিল, যেমন রুমাল, রামদা, স্টেটসম্যানের 3টি কপি, কাটামুন্ডু প্রভৃতি। কিন্তু এসব প্রমাণই ওই ধোঁয়ার মতো ব্যর্থ হবে যদি না এদের উৎপত্তি স্থল আবিষ্কার করতে পারি। গোয়েন্দার কাজ কেবল প্রমাণ আবিষ্কার করা নয়, সেসব প্রমাণ হাতে নাতে কাজে লাগাতে না পারলে তার কর্তব্য পালন করা হয় না। কিন্তু আমি বলতে বলতে সে হঠাৎ থেমে পড়ল। জয়ন্তের কথা শুনতে শুনতে মানিক তার টর্চের আলোটা বুলিয়ে ঘরের চারিদিকে ভালো করে দেখে নিচ্ছিল। এখন টর্চের আলোক রেখার মধ্যে এসে পড়েছে মস্ত বড় একটা কাঁচের জার। তার ভেতরে টলটল করছে সাদা জলের মতো কোনো পদার্থ। জয়ন্ত এক লাফে সেখানে গিয়ে পড়ে বলল, মানিক, আলোটা ভালো করে ধরো তো। কাঁচের জারটা লম্বায় 1.5 হাত ও চওড়ায় 1 হাত, এবং খালি একটা জারই নয়, 4টে তাকে আরো 4টে একই রকম জার সাজানো রয়েছে। সব জারেরই মধ্যে রয়েছে সাদা জলের মতো কি। একটা জারের কাঁচের ঢাকনা খুলে
আগ্রাণ নিয়ে জয়ন্ত গম্ভীর স্বরে বলল, জারের ভেতরে রয়েছে স্পিরিট। আমরা যে কাটা মুন্ডুটা বকশিস পেয়েছি তাও যে স্পিরিটে ভেজানো ছিল সে প্রমাণও পাওয়া গেছে। এই জারগুলোর মধ্যে যে কোনোটার মধ্যেই সে কাটা মুন্ডুটার ঠাঁই হতে পারে। আচম্বিতে একতলা দরাম করে একটা দরজা খোলার শব্দ শুনে তারা দুজনেই দারুণ চমকে উঠল। জয়ন্ত তীরের বেগে ঘর ছেড়ে দালানে বেরিয়ে পড়ে প্রায় অন্ধকার উঠোনের দিকে দৃষ্টিপাত করি বলে উঠল, মানিক, দুমদাম করে ও কি ছুটে যাচ্ছে? আমি ভূত মানি না, কিন্তু ওটা মানুষের মূর্তিও নয়। ততক্ষণে মানিকও দালানের ধারে গিয়ে ঝুঁকে পড়েছে। সেও আতঙ্কগ্রস্ত কণ্ঠে বলে উঠল, জয়, জয়, অন্ধকারে সবই আবছার মতো দেখাচ্ছে বটে, কিন্তু বেশ বোঝা যাচ্ছে ও মূর্তি হচ্ছে মহাভয়ঙ্কর। মানিক, মূর্তিটা যে সিঁড়ির দিকে গেল। ওই শোনো, সিঁড়ির ওপরে যেন মত্ত হস্তি পদশব্দ। মূর্তি আমাদেরই আক্রমণ করতে আসছে। উঠানের উপর দিয়ে অনেকগুলো মানুষ ছুটে আসছে। জয়, জয়, আমরা ফাঁদে পড়েছি। জয়ন্ত দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ মানিক, ফাঁদে পড়েছি বটে, কিন্তু এখনো পালাবার উপায় আছে। বলেই সে সিঁড়ির দরজার দিকে বেগে ছুটে গেল এবং পর মুহূর্তে দরজার পাল্লা দুখানা টেনে বন্ধ করে শিকল লাগিয়ে দিল। মানিক, টর্চটা জ্বালো। টর্চের আলোয় দেখা গেল দালানের কোণে তেতলায় উঠবার সিঁড়ি। মানিক, তাড়াতাড়ি তেতলায় চলো। দুজনে দ্রুত পদে তেতলার বারান্দায় গিয়ে উঠল। সেখানে সিঁড়ির মুখে আর একটা দরজা ছিল এবং সে দরজাও বন্ধ করে দিল। বারান্দায় পাশাপাশি দুখানা ঘর। একটা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগানো, আর একটা ঘরের দরজা খোলা। জয়ন্ত বারান্দার এদিক থেকে ওদিকে ছুটে গিয়ে আবার ফিরে এসে বলল, কি মুশকিল, এখান থেকে ছাদে উঠবারও সিঁড়ি নেই, নাম্বার পথ বন্ধ। মানিক হতাশভাবে ঘাড় নেড়ে বলল, না জয়ন্ত, ওই শোনো, আমাদের বন্ধুরা নাম্বার পথ খুলে দেওয়ার চেষ্টা করছে। দোতলা সিঁড়ির দরজায় ভীষণ জোরে ঘন ঘন আঘাতের শব্দ শোনা গেল। জয়ন্ত চিন্তিতভাবে বলল, সিঁড়ির দরজা ভেঙে যারা উপরে উঠতে চায় তাদের সঙ্গে আছে সেই মূর্তিটাও। মানিক বলল, একটু আগে ছবিতে আমরা বোধহয় সত্য চৌধুরীকে দেখেছি। মনে হলো সেও তোমার মতো হয়তো প্রায় 7 ফুট লম্বা। তার ওই মোষের মতো কালো বিভৎস মূর্তিকেই আমরা উঠোন দিয়ে ছুটতে দেখেছি। জয়ন্ত বলল, না মানিক না, যদিও স্পষ্ট করে কিছু দেখতে পাইনি, তবু জোর করে বলতে পারি সে মূর্তির মধ্যে একটু মনুষ্যত্ব ছিল না। মানুষ তেমন ভাবে ছোটে না। সিঁড়িতে ওর পায়ের শব্দ শুনেছি, মানুষের পায়ের শব্দ অত ভারী হয় না। কি আশ্চর্য, তবে ওটা কি? তোমার প্রশ্নের জবাব এখনই পাবে। শুনছো না, দোতলা সিঁড়ির দরজা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ওরা উপরে আসছে, কিন্তু আমরা এখন কি করব? কিংকর্তব্য বিমূঢ়ের মতো দুজনই তখন খোলা ঘরটার ভেতরে ঢুকে পড়ল। জয়ন্ত ভেতর থেকে সে ঘরের দরজাও বন্ধ করে দিল। মানিক টর্চ জেলে দেখল সে ঘরে 4টে জানলা আছে, 2টো বারান্দার দিকে এবং 2টো রাস্তার দিকে। রাস্তার দিকে জানলার কাছে গিয়ে জয়ন্ত দেখল নিঝুম রাতের শূন্য পথ যেন খাঁকা করছে, কোথাও জনপ্রাণীর সাড়া নেই। জয়ন্ত চিৎকার করে ডাকল, পুলিশ, পুলিশ, পুলিশ! কিন্তু সে অঞ্চলে পুলিশের অস্তিত্ব আছে বলে মনে হলো না। মানিক বলল, আকাশের দিকে তাকিয়ে দেখো ভায়া, বিদ্যুতের চকমকি জ্বালিয়ে ঘন মেঘ ছুটে আসছে। তার মানে এখনই ঝড় উঠবে, বৃষ্টি আসবে। পথে এর মধ্যেই পুলিশের সাড়া পাওয়া যাচ্ছে না। একটু পরে হাজার চেঁচালেও কেউ আমাদের সাড়া দেবে না। তাহলে এসো, সময় থাকতে থাকতে আমরা দুজনে মিলে চেঁচাই। জয়ন্ত ও মানিক একসঙ্গে চিৎকার শুরু করলো, পুলিশ, পুলিশ, খুন, খুন! আকাশকে তখন দেখাচ্ছে অদ্ভুত। আধখানা আকাশ অজস্র তারকায় ভরা, যেন চুমকি বসানো কালো শাড়ি। বাকি আধখানা আকাশ অদৃশ্য হয়েছে অন্ধকারের চেয়ে কালো মেঘদলের জটরে, কিন্তু সেখানেও থেকে থেকে জ্বলজ্বল করছে বিদ্যুতের চকমকি, যেন সেগুলো হচ্ছে অন্ধ মেঘের অগ্নিদন্ত। ওইসব দাঁত দিয়ে সে সাদা আকাশকে চিবিয়ে খেয়ে ফেলছে। খানিক তফাতে গঙ্গাকে দেখা যাচ্ছে মাঝে মাঝে। চঞ্চল বিজুলি মুহূর্তে মুহূর্তে নিচে নেমে জলের দোলায় দুলে রূপে গঙ্গা আলো করেই চকিতে আবার পালিয়ে যাচ্ছে সকৌতুকে। বিজুলি সকলেরই কাছে যায়, কিন্তু কাউকে ধরা দিতে ভালোবাসে না।
কিন্তু এসব দেখবার বা ভাববার অবসর তখন জয়ন্ত ও মানিকের ছিল না। তাদের মাথার ওপর তখন নৃশংস আনন্দে জেগে উঠছে নির্মুন্দ শিকারীর ক্ষমাহীন খড়গ। আসন্ন ঝড়কে বুকে করে যেন সেই মহাবিপদকেই পূর্বাভাস দিতে ধেয়ে এসেছে আকাশের কাজল কালো পুঞ্জমেঘ। তাদের সমস্ত চিৎকার ব্যর্থ হলো। কোনো পাহারাওয়ালা সাড়া মিলল না। নির্মুন্দ শিকারীদের ভয়ে গঙ্গার কাছে রাতে কোনো পাহারাওয়ালাই থাকে না। হয়তো কোথাও কোনো গৃহস্থ ঘুম থেকে সচমকে জেগে উঠে তাদের চিৎকার শুনতে পেয়েছিল, কিন্তু তারাও জানে নির্মুন্দ শিকারীদের কাহিনী। পরের মাথা বাঁচাবার জন্য নিজের মাথা দেবার আগ্রহ কারোর হলো না। মানিক হাল ছেড়ে দিয়ে বলল, না, এই কলকাতা শহরে সবাই কাপুরুষ, কেউ সাড়া দেবে না। জয়ন্ত বলল, তেতলা সিঁড়ির দরজায় কিরকম ধাক্কা পড়ছে শুনছো তো? ও দরজাও ভেঙে পড়ল বলে। মানিক বলল, ওদের দলে কত লোক আছে কিছুই যে বুঝতে পারছি না। বোঝবার চেষ্টা করেও লাভ নেই। হয়তো 5-7 জন, হয়তো 10-15 জন। ওরা 20-25 জন হলেও আমি মাথা ঘামাতাম না। কিন্তু আমি খালি ভাবছি একজনের কথা। কে সে তা জানি না, কিন্তু আমার মন বলছে চতুষ্পদ না হলে সেও মানুষ নয়। কেন সে মানুষের সঙ্গে থাকে? কেন সে আমাদের আক্রমণ করতে চায়? কিছুই আমি বুঝতে পারছি না মানিক। আমি হতভম্ব হয়ে গেছি। হঠাৎ বাড়ি কাঁপিয়ে হুড়মুড় করে একটা শব্দ হলো। মানিক বলল, ওই যা, তেতলা সিঁড়ির দরজাও ভেঙে পড়ল। জয়ন্ত কঠিনভাবে হাস্য করে বলল, এবারে এই ঘরের দরজার পালা। বাইরের বারান্দায় ধূপধূপ করে অনেকগুলো পায়ের শব্দ হলো। তার মধ্যে একজনের পায়ের শব্দ ভীষণ ভারী। প্রত্যেক পদক্ষেপে তেতলার মেঝে থরথর করে কাঁপছে। তারপরে দরজার উপরে পড়ল দরাম করে এক জোর ধাক্কা। প্রথম ধাক্কাতেই দরজাটা ভেঙে পড়ে আর কি। জয়ন্ত এক লাফে বারান্দার একটা জানলার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর ডান হাতে রিভলভার বার করে হঠাৎ জানলার একটা পাল্লা খুলে উপরি উপরি 4বার গুলি বৃষ্টি করেই পেছনে সরে হলো। অন্ধকারে কারোর দিকে সে লক্ষ্য স্থির করতে পারেনি বটে, কিন্তু আচম্বিতে আর্তনাদ শুনে বুঝে নিল তার রিভলভারের একটা গুলি অন্তত যথাস্থানে গিয়ে হাজির হয়েছে। তারপরই আবার ধূপধাপ করে অনেকগুলো অতি ব্যস্ত পায়ের শব্দ শোনা গেল। তারা বুঝল শত্রুরা প্রাণের ভয়ে বারান্দার উপর দিয়ে পালিয়ে যাচ্ছে। জয়ন্ত তাদের শুনিয়ে খুব চেঁচিয়ে বলল, মানিক, তুমিও রিভলভার তৈরি রাখো। বারান্দা যে আসবে তাকেই আমরা কুকুরের মতো গুলি করে মারব। সহজে আমার প্রাণ দেব না। আচম্বিতে করকর করকর রবে বজ্র ভীষণ গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে জাগ্রত হলো ঝটিকার ভৈরব হুঙ্কার। জয়ন্ত বলল, বাইরে থেকে সাহায্য পাবার যেটুকু আশা ছিল তাও গেল। এ গোলমালে সিংহ গর্জন করলেও কেউ শুনতে পাবে না। মানিক কিছু না বলে টর্চ জেলে ঘরের চারিদিকে আরো একবার চোখ বুলিয়ে নিয়েই চাপা গলায় বলে উঠল, জয় জয়, টেলিফোন। জয়ন্তর প্রাণ আনন্দে নেচে উঠল। হ্যাঁ, তাই তো, ঘরের এক কোণে টেবিলের ওপর একটা টেলিফোন রয়েছে যে। সে আগে আরেকবার জানলার কাছে গিয়ে উকি মারল, কিন্তু বিদ্যুৎ আলোকেও সেখানে শত্রুদের কাউকে দেখা গেল না। তবে তারা যে আনাচে কানাচে কোথাও লুকিয়ে আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পাছে তারা ভরসা করে আবার কাছে আসে, তাই তাদের ভয় দেখাবার জন্য জয়ন্ত আর একবার রিভলভার ছুড়ল। তারপর ছুটে টেলিফোনের কাছে গিয়ে রিসিভারটা তুলে নিয়ে বলল, বড়বাজার 2031, ইয়েস প্লিজ। হ্যালো, থানা? সুন্দরবাবু কোথায়? ঘুমোচ্ছেন? এখনই তাকে জাগিয়ে দিন। আমার নাম? হ্যাঁ হ্যাঁ, জরুরি দরকার। 15 নম্বর বিষ্ণুবাবু লেনে এসে আমরা বন্দী হয়েছি। হ্যাঁ, সেই কাটামুন্ডুর মামলায়। আমরা তেতলা একটা ঘরের ভেতরে আছি। ওরা দরজা ভাঙবার চেষ্টা করছে। পুলিশের আসতে দেরি হলেই আমরা মারা পড়ব। আসতে কত দেরি হবে? আন্দাজ আধ ঘন্টা হয়তো আমরা আত্মরক্ষা করতে পারবো, কারণ আমাদের কাছে দুটো রিভলভার আছে। কিন্তু কিসে কি হয় বলা যায় না। ওরা দলে বেশ ভারী। আরো তাড়াতাড়ি আসবার চেষ্টা করুন। 15 নম্বর বিষ্ণুবাবু লেনের সত্য চৌধুরী বাড়ি, একেবারে তেতলায়। জয়ন্তের মুখের কথা শেষ হবার আগেই ঘরের ভেতরে গুরুম করে বেঁচে একটা শব্দ হলো। তারপরে বিষম উগ্র একটা দুর্গন্ধ। জয়ন্তের হাত থেকে রিসিভারটা সশব্দে পড়ে গেল মেঝে। রাস্তার ধারে জানলার কাছে সরে গিয়ে ফাঁকে মুখ রেখে রুদ্ধ স্বরে সে বলল, মানিক, শিগগির এদিকে জানলার ধারে এসো। বারান্দার জানলা দিয়ে ওরা বিষাক্ত গ্যাস বোমা ছুড়েছে। কিন্তু গ্যাসের ঝাঁজে মানিকের মাথা তখন বো বো করে ঘুরছে।
কারণ বোমাটা ফেটেছে তারই কাছে। টলতে টলতে কয়েক পা এগিয়ে এসে সে অবশ্যই মাটিতে বসে পড়ল। জয়ন্ত জানলার ধারে গিয়ে রক্ষা পেল না। বিস্ময় যন্ত্রণায় তাকেও মেঝের ওপরে প্রথমে বসে তারপরে শুয়ে পড়তে হলো। সেই আচ্ছন্ন অবস্থায় তারা শুনল ঘরের বন্ধ দরজা প্রচণ্ড ধাক্কায় ধরাস করে খুলে গেল।